আবির বাড়ির মধ্যে প্রবেশ করলো। বিশাল বড় উঠান। উঠানের একপাশে প্যান্ডেল ঘেরা। একটা খাটের উপর নাহিদ বসে আছে। নাহিদের গায়ে এখনও হলুদ লাগানো হয়নি, কারণ আবিরেরা আগে লাগিয়ে দিবে, তারপর বাড়ির সবাই হলুদ দিবে। নাহিদের পাশে পারভেজ আর রাকিব বসলো। সবাই এক এক করে হলুদ দিতে যায়। আবির সবটা ক্যামেরা বন্দি করতে থাকে। সবার এক এক করে ছবি তুলতে থাকে। তিশা যখন হলুদ দিতে আসলো নাহিদের গায়ে, পারভেজ তিশার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পারভেজের দৃষ্টি তিশার বুকের দিকে। কেউ না খেয়াল করলেও আবিরের চোখ এড়ালো না সেটা। তিশা চলে যায় হলুদ দিয়ে। পারভেজ তিশার পিছনের অংশ দেখতে থাকে। আবির সব কিছু বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এরপর রিধি আসে নাহিদকে হলুদ দিতে। হলুদ দেওয়ার সময় একটু ঝুঁকতেই রাকিব একইভাবে রিধির দিকে তাকায়, যেন দৃষ্টি দিয়েই খেয়ে ফেলবে সে। রিধি হলুদ দিয়ে যখনই সোজা হবে, রাকিবের দৃষ্টি অনুসরণ করে খেয়াল করলো রাকিব ওর বুকের দিকে তাকিয়ে আছে। রিধি কিছু না বলে চুপচাপ নিজের কাপড় ঠিক করলো। যদিও কাপড় ঠিকই ছিল, কিন্তু দৃষ্টিতে যারা ধর্ষণ করে তাদের দৃষ্টি যেন কাঁটার মতো বিঁধে থাকে। আবির ছবি তুলেছে সব কিছুর। এদিকে নাহিদের বাড়িতে থাকা কতগুলো মেয়ে নিরিশের বাড়ি থেকে আসা এই 4 জন ছেলেকে দেখতে থাকে। নিশাতের দিকে একটা মেয়ে বেশি তাকাচ্ছে, আর সে হলো ওই রংওয়ালি। আসার শুরুতেই নিশাতের মুখে রং লাগিয়ে দৌড়ে চলে গেছে। নিশাত তাকালেই মেয়েটা ভিড়ের মধ্যে ঢুকে পড়ছে। নিশাত যখন তাকাচ্ছে না, তখনই মেয়েটা নিশাতকে দেখতে থাকে। বাকি ছেলেদের দিকে মেয়েরা তাকালেও বেশি ফোকাস আবিরের দিকে, কারণ আবিরের স্টাইল সবার থেকে ডিফারেন্ট। সে এসেই খালি পায়ে হয়ে গেছে। নিজের মধ্যে হিমো হিমো ভাব এনে চারপাশে ঘুরছে আবির। একটা মেয়ে পটাতে আর কি লাগে? ছেলে রোমান্টিক হবে, স্মার্টলি একটু কথা বলতে পারবে, থোবরা বা মুখ মোটামুটি হলেই হবে। কিন্তু মেয়েরা তো সুন্দর ছেলে খোঁজে বেশি, তাই আবিরের ক্ষেত্রে কোনোটারই কম নেই। স্টাইলিশ, স্মার্ট আর ডিফারেন্ট ছেলে দেখতে আবির। মেয়েদের মধ্যে থাকা একটা মেয়ে কয়েকজনকে ডেকে বলতে থাকে, ওই হলুদ পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখেছিস? হেব্বি দেখতে, পাত্তাই দিচ্ছে না আমাদের। আরে হাতে ক্যামেরা আছে যে ছেলেটার সাথে চল কথা বলি। সবাই আবিরকে নিয়ে একটু মাতামাতি করছে। অব্র এসে নাহিদকে রং লাগায়। হলেন ফুটন্ত গোলাপের মতো, যার চাওয়ার সাহস আমার নেই, তাই দূর থেকে ছবি তুলে রেখেছিলাম। কিন্তু আফসোস, ছবিটা ডিলিট করতে হয়েছে। অবশ্য ভালোই হয়েছে, কারণ গোলাপের প্রেমে পড়ে যেতাম, তখন সেটা খুব খারাপ হতো। গোলাপের কাঁটা ফুটে প্রেমের জন্য শহীদ হয়ে যেতাম। আমার এত তাড়াতাড়ি শহীদ হওয়ার কোনো ইচ্ছে নেই ম্যাম। মিম অবাক হয়, কি ইমপ্রেসিভ কথা বলার ধরন এই ছেলেটার, যেন কত পরিচিত। খুব ইজিলি কথাগুলো বলছে। মিম চেয়েছিল ছবি তোলার অপরাধে একটা বিশাল সিন ক্রিয়েট করবে, কিন্তু আবিরের কথার ম্যাজিকে সব কিছু বলে আবিরের প্রতি অন্যরকম ধারণা চলে এসেছে মিমের। কিন্তু আবিরকে সেটা বুঝতে দেবে না মিম। তবে আবির হলো একজন প্লে বয়, লিজেন্ড খেলোয়াড়। আবির অব্রকে ডাকলো। অব্রের হাতে ক্যামেরা দিয়ে সে হলুদ দিতে যায়। অব্র ছবি তুলতে থাকে। আবির ডান হাতে অনেক হলুদ পাতা নিল। সে সরাসরি চেয়ে রাকিবের চোখে, তারপর নাহিদের গালে আর পারভেজের চোখে লাগিয়ে দিয়ে চলে আসে। নাহিদ আবিরের এমন কাণ্ড দেখে অবাক হলো। পারভেজ আর রাকিব আপাতত চোখ জ্বালা সহ্য করছে, কারণ এটা অনুষ্ঠানে যে কোনো কিছুই হতে পারে, তাই আপাতত চোখের জ্বালা সহ্য করছে। ওরা বসা থেকে উঠে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে যায়। চোখে পানি ছিটে দিতে দিতে রাকিব বলল, আবিরের উপরে নজর রাখ, শালা ইচ্ছে করে আমাদের চোখে হলুদ পাটা লাগিয়েছে। সুযোগ পাই শালাকে তুলে নিয়ে যাব। কেমন দেখলি তিশাকে? রিদির কি ফিগার দোস্ত! ইস, তাকে পটাতেই হবে, তারপর রুম ডেট, এরপর পুটুস। দোস্ত অস্থির। আমি তো এখন নেশায় পড়ে গিয়েছি। যেভাবেই হোক ওদের দুজনকে কনভিন্স করতে হবে।
আচ্ছা, আমরা যে ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিলাম, কেউ বুঝতে পারেনি তো? আরে না, কে বুঝতে পারবে? আমরা এই ব্যাপারে অভিজ্ঞ না, তবে মনে হচ্ছে আবির কিছুটা হলেও আজ করতে পেরেছে। না হলে কুত্তার বাচ্চা এভাবে চোখে হলুদ লাগাতো না। সে যাই হোক, আবিরের উপর নজর সরাবি না। শালাকে পুঁতে রেখে দেবো, কেউ খোঁজও পাবে না কে করেছে এসব, আর না পাবে ওর লাশ। তাহলে সুজন ভাইকে বলি। সুজন ভাই এমনিতেই ডন, নাম শুনলে এলাকার মানুষ কাপড় নষ্ট করে। সব রেডি রাখ। ওরা দুইজন সেখান থেকে বের হলো। আবির, তানজিম, নিশাত আর অব্র একটা টেবিলে বসেছে খাবারের জন্য। গায়ে হলুদ অনুষ্ঠানে আসা মেয়েরাই হলো সার্ভের কাজ করবে, মানে তারা প্রতিটা টেবিলে একজন করে যেয়ে খাবার বেড়ে দেবে। আবিরদের টেবিলে সেই নিশাতের রং বলে এসে দাঁড়ালো। ট্রেতে 4টে বাটি, সবাইকে নুডলস দিয়েছে। নিশাত, তোর রংওয়ালি এখানে। এই মিস্টার রংওয়ালি মানে? আমার নাম ইভা আহসান, বুঝলেন? আর মিস্টার নিশাত, আপনাকে রং লাগানোটা ডিয়ার ছিল, বুঝলেন? মানে কিসের ডিয়ার? আপনারা 4 জন বাইকে আসছিলেন, আমরা জানি। প্ল্যান ছিল মিমের সাথে বাইক থেকে যে ছেলে সবার আগে নামবে তাকেই ইভা মানে আমি রং লাগাবো। বাইক এসে থামে, সবাই বাইকে বসেছিলেন, কিন্তু সবার আগে নিশাত নামের বাইক থেকে, তাই রং লাগিয়েছি। বাহ, কি সুন্দর ডেয়ার! তা মিস রংওয়ালি, আপনাকে চর দেওয়ার ডেয়ার যদি আমরা করি তাহলে কেমন লাগবে? ওই হ্যালো, চুপ থাকেন আর নিন বাটির ঢাকনা, খুলুন, খাবার খান। ওরা 4 জন বাটির উপর থেকে ঢাকনাটা খুলেই দেখতে পায় সেখানে নুডলসের বদলে শুকনা মরিচ রাখা। অব্র বলে উঠল, এটা কি হলো? আপনারা তো বেয়াই, তাই বেয়াইদের সাথে একটু তো মজা হতেই পারে। তাই না? ঠিক আছে, মনে থাকবে। তানজিম, অব্র এরা 2 জন ইভার সাথে কথা বলছে। আবিরের পাশে নিশাত বসে আছে। আবির নিশাতকে কানে কানে বলল, ঝালের বাটি নিয়ে উঠে দাঁড়া, এরপর সেটা এবার দিকে বাড়িয়ে দিয়ে বলবি, ঝালের রানী রংওয়ালি, আপনাকে ভালোবাসি। আপনি যে ঝাল প্রিয়, প্রতিদিন খাবারে শুধু ঝালই দিব আপনাকে। এরপর রংগোলা পানিতে আপনাকে গোসল করাবো। আপনি কি আমার ঝালের রানী মানে বউ হবেন? মেয়ে যদি বাটি হাতে নেয়, ওর মাথার উপর ঝালগুলো ঢেলে দিবি। নিশাত আবিরের কথা মতো ঝালের বাটি নিয়ে উঠে দাঁড়ালো। ইভার দিকে তাকিয়ে নিশাত আবিরের কথাগুলোই কপি করলো। সবাই নিশাতের দিকে তাকিয়ে আছে। নিশাত ইভার দিকে বাটি বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অব্রটা বুঝতে পারে এটা আবিরের প্ল্যান। ইভা স্বভাব মতোই ছেলে প্রপোজ করছে, তাই ভাবসাব নিয়ে বলল, দেখুন, ফাজলামি করেন, আর এইভাবে কেউ প্রপোজ করে? হ্যাঁ, ফাজিল ছেলে কোথাকার। বাটিটা নে। নেব না। নিশাত আর দেরি করলো না, সাথে সাথেই ঝালের বাটি এবার মাথার উপর ঢেলে দেয়। টেবিলের উপর থাকা বাকি ঝালের বাটিও এবার মাথার উপর ঢেলে দিল। নিশাত বসে পড়ে। আবিরেরা জোরে জোরে হাসতে থাকে। সবাই হাত বাড়িয়ে হাতের সাথে হাত লাগিয়ে খুশি উদযাপন করে। রিধি আর চোখে আবিরকে দেখছে। রিধি মনে মনে বলছে, ছেলেটা স্মার্ট, উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি। ইভা রাগ করে সেখান থেকে চলে যায়। পরে একটা মেয়ে এসে খাবার নিয়ে যায়। আবিরেরা খেতে থাকে। এই সব কিছু মিম দূরে দাঁড়িয়ে দেখছিল। আবিরের প্রতি ইমপ্রেস হলেও সেটা প্রকাশ করছে না মিম। ইভা সহ অনেকগুলো মেয়ে মিমকে ঘিরে রেখেছে। মিম বারবার আবিরের দিকে তাকাচ্ছে। অব্র বলল, আবির, তোর দিকে একটা সুন্দরী মেয়ে খুব তাকাচ্ছে। যে মেয়ে একটা ছেলের দিকে বারবার তাকাবে, ভাববি মেয়েটা ছেলের প্রতি ইন্টারেস্ট, ফিদা বা ক্রাশ খেয়েছে। তাহলে প্রপোজ করে দে। আবির কখনো নিজে থেকে মেয়েদেরকে প্রপোজ করে না, বুঝলি? মেয়েরাই আমাকে এসে প্রপোজ করে। শোন, এমন কোনো সুন্দরী মেয়ে নেই যে ভাব নেয় না, হোক সে ক্রিম সুন্দরী বা প্রাকৃতিক সুন্দরী, ভাব সে নিবেই। গ্রামের মেয়েরা পাত্তা না পেয়ে যখন ফেসবুকে এসে অ্যাঞ্জেল নাম দিয়ে শাড়ির পিক আপ দেয়, তখন কত ছেলেই না ফিদা হয়ে যায় মেয়েটার উপর। বাস্তবে মেয়েটাকে কিন্তু কেউ পাত্তা দেয় না। আসলে দোষটা হলো ছেলেদের। একটুখানি সুন্দরী মেয়ে দেখলেই হয় পিছনে পড়ে যায়। মেয়েটা ইচ্ছে মতো অপমান করবে, তবুও পিছনে পড়েই থাকবে। ছেলেগুলো এমন কেন? অনেক ছেলে আছে ভুল করে কোনো মেয়ের নাম্বারে কল দিয়ে ফেলে,
মেয়েটা কল রিসিভ করে রং নাম্বার জানিয়ে দেয়, অথচ আবার সেই সব ছেলেরা ওই নাম্বারে কল দিতেই থাকে। 3-4 বছর পিছনে পড়ে থেকেই যে মেয়ে পাত্তা দেয় না, অপমান করে, আর যদি ভালোবাসি বলা হয় তো এমন ভাব দেখাবে মেয়েগুলো না জানি কত অপরাধ করে ফেলেছে ছেলেরা। অবশ্য ঠিকই করে, অপমানিত হওয়ার জন্য এতদিন কেন পিছনে পড়ে থাকবে? ভালো লাগছে, কয়েকদিন মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে হবে, তাকে ভদ্রভাবে বোঝাতে হবে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, এরপর সুযোগ বুঝে প্রপোজ করে দাও। মেয়েটা যদি চর মারে তাহলে ছেলেদের উচিত আরও 2টা চর লাগিয়ে দিতে, কারণ ভালোবাসা জানাতে আসে ছেলেরা, এটা বড় কোনো অপরাধ না। তবে ছেলেরা আবার প্রচণ্ড বেয়াদব হয়, কেউ ফিগার দেখে রুমে নিয়ে যাওয়ার প্ল্যানে ভালোবাসা দেখায়, অথচ মেয়েরা ঠিক তাদের প্রেমে পড়ে। ভালো ছেলেদের দিকে তাকাবেই না। মেয়েরা নিজেরাও জানে না কখন খারাপ ছেলের প্রেমে পড়ে গেছে। সবাই কিন্তু একরকম না, কিছু ছেলে মেয়ে আলাদা। আবিরের কথা মনোযোগ দিয়ে শুনল সবাই। আবিরদের টেবিলে ইভা আবার এলো। নিশাদ খাচ্ছে আর ইভার দিকে তাকাচ্ছে। আবির এটা দেখে মুচকি হাসছে। আবিরদের পিছনের টেবিলে রিধিরা বসেছে। খাবার শেষ করে বসে আছে সবাই। বাড়ির পিচ্ছি ছেলেরা সাউন্ড বক্সে গান বাজাতে থাকে। আবির প্যান্ডেল থেকে বাইরে বের হয়। সাউন্ড বক্সে গান বাজছে। আবির ক্যামেরা হাতে বাইরে বের হয়। ভিতরে পারভেজ আর রাকিব তিশা ও রীতিকে দেখছে। নিশাদ দেখছে রংওয়ালি ইভাকে। ইভাও নিশাদের দিকে তাকাচ্ছে। দুজন মুচকি হাসছে। তানজিম আছে ফোন কলে ওর প্রেয়সীর সাথে, আর অব্র আছে অরির সাথে গল্প করতে ব্যস্ত। শুধু আবির যেন একা হয়ে পড়ে। যদিও ওর একা থাকার কোনো লজিক নেই, তবুও সে নিজে থেকেই একা ঘুরছে। আবিরের ফোন বাজতে থাকলো। জ্যোতির নাম্বার থেকে কল। আবির, কি করো? কেমন আছো? ভালো, তুমি? আছি। কালকে তোমার কাছে ফেবু আইডি পাসওয়ার্ড চাওয়ার সাথে সাথেই তুমি দিয়ে দিলা। তুমি দেরি করে রিপ্লাই দিতা, ভাবলাম অনেক মেয়েদের সাথে চ্যাটিং করতা, কিন্তু তোমার আইডিতে এসে দেখি আমি ছাড়া কোনো মেয়েই নেই। আবির বাবু, এত কেন ভালোবাসো আমাকে? আমাকে শুধু শুধু সন্দেহ করো, ভালো লাগে? তুমি ছাড়া আর কেই বা করবে সন্দেহ? ভালোবাসো তুমি, সন্দেহ রাখ তুমিই তো করবা। তুমি ছাড়া আমার কে আছে বলো? এখন বিশ্বাস হয়েছে তো আমি কোনো মেয়ের সাথে কথা বলি না তোমায় ছাড়া। বাবু, হয়েছে, এতগুলো ভালোবাসি তোমাকে। জ্যোতির ফোন কেটে দেয় আবির। মিথির ফোন আসে। মিথি বলল, আবির, ঢাকায় কবে আসবা? তোমাকে খুব মিস করছি। তোমার ফেসবুক আইডিতে ছিলাম, কোনো মেয়ে মেসেজ দেয়নি, ভাবতাম তুমি মেয়েদের সাথে কথা বলো। আচ্ছা মিথি, যদি কোনোদিনে শোনো আমার আরও অনেকগুলো রিলেশন আছে, তখন কি করবা? হুট, বিশ্বাস করবো কেন? আমি জানি আমার আবির কখনো এমন করতেই পারে না। আচ্ছা বুঝলাম, থ্যাংক ইউ। তোমাকে মিস করছি, চলে আসো, কতদিন তোমাকে দেখি না। এরপর আরও 2-3টা মেয়ে ফোন দেয় আবিরকে। সবাই একই রকম কথা বলে। আবির জিনিস আছে, এজন্য তো এত সহজে ধরা পড়বে না। আর পড়লেও বাকি, আবির এসব কেয়ারই করে না। তবে একদিক থেকে সে ভালো। পারভেজ আর রাকিবের মতো নাও ও। উদ্দেশ্য শরীর নাই, কেবল তার ললিপপ চেহারা দিয়ে মেয়েদের সাথে ফ্ল্যাট করে। মেয়েরা পটে গেলে কয়েকদিন প্রেম, তারপর আবির নিজে থেকেই চলে আসে। আবির বাড়ি থেকে বেরিয়ে বাড়ির ডান পাশের ফাঁকা জায়গার দিকে যেতে থাকে। ঠিক তখনই কিছু বোঝার আগেই পরপর কতগুলো তরল লাল রঙের প্যাকেট আবিরের গায়ের উপর এসে পড়তে লাগলো। আবির ঘুরে তাকিয়ে দেখে মিমসহ আরও 3টে মেয়ে রং ছুঁড়ে মেরেছে আবিরের দিকে। আবির কিছু বলতে যাবে, তার আগে মেয়েগুলো দৌড়ে চলে যায় সেই ছোট পুকুরের দিকে। আবির দৌড়তে থাকে মেয়েদের পিছনে। মেয়েগুলো এক এক করে যেদিকে সুযোগ পেয়েছে সেদিকে দৌড়ে চলে গেছে। কেবল মিম এমন জায়গায় যে আটকে যায়, না পারে সামনে যেতে, আবার না পারছে ডানে কিংবা বামের পাশে যেতে। আর সামনে তো আবির দাঁড়িয়ে আছে। মিম হাঁপাতে হাঁপাতে বলল, আসলে আপনি তো বেআইন হন, তাই আমরা একটু মজা করছি। গুড, এবার আমিও মজা করব।
আপনি সহ্য করবেন। এটা অন্যায়। আমি একা অবলা একটা মেয়ে। লিডার আপনি, ধরতে হলে আপনাকেই ধরবো। আমি কিছুই করিনি। দেখুন, কাছে আসবেন না। বারণ করেছেন, এবার তো আরও বেশি করে আসবো কাছে। তাহলে বারণ করব না? বারণ না করলে তো বেশি করে আসবো। আবির এগিয়ে যায় মিমের দিকে। মিম পাঁচিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। ভয়ার্থ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে মিম। আবির মুখে শয়তানি মার্কা হাসি দিয়ে এগিয়ে যায়। মিমের খুব কাছে যেয়ে দাঁড়ায় আবির। মিম ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। ইভা এসে পিছনে দাঁড়ায়। ইভা জোরে কিছু বলতে যাবে, তার আগে আবির ইভার হাত ধরে নিল। ইভাকে জোরে টান দিয়ে মিমের উপরে ফেলে দেয়। ইভা টাল সামলাতে না পেরে মিমকে জড়িয়ে ধরে, কিন্তু মিম তখনও চোখ বন্ধ করেছিল। সে ভেবেছে আবির তাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ আগে যে ছেলেকে মিম কতই না ভালো আর ইনোসেন্ট ভেবেছে, সেই ছেলে এভাবে জড়িয়ে ধরবে মিম কখনো কল্পনা করেনি। মিম জোরে চিৎকার দিয়ে উঠল, মনে মনে বলল, চোখ খুলেই সবার সামনেই কষে কয়েকটা চর বসিয়ে দিব আবিরকে। কিন্তু জোরে মিউজিক বাজার কারণে কেউ এগিয়ে আসেনি। মিম ভয়ে ভয়ে চোখ খুলল। সামনে কেউ নেই। মিম দেয়ালের সাথে চিপকে আছে, আর মিমকে ইভা শক্ত করে ধরে আছে। মিম তাড়াতাড়ি বলে, তুই এখানে? ছাড় বলছি। আমি মানে? কেন? কাকে কল্পনা করছিলি? হ্যাঁ, ওই হিরো মার্কা ছেলেকে? ব্যাটার জন্যই তো তোকে জড়িয়ে ধরতে হয়েছে। তার মানে সে আমাকে টাচও করেনি? না, আমাকে ধরে তোর দিকে ফেলে দেয়। পড়ে যাওয়ার ভয়ে তোকে জড়িয়ে ধরেছি। সর সামনে থেকে। ছেলেটা কই? কি জানি, এখানে তোই ছিল, চলে গেছে মনে হয়। মিম অবাক হলো। ছেলেটাকে ভেবেছিল বেয়াদব। মেয়েদের চিন্তাধারাগুলো উদ্ভট হয়ে থাকে। প্রেম হওয়ার আগে একরকম আচরণ চিন্তাভাবনা প্রকাশ করে। রিলেশনের পর আরেক রকম আচরণ করে। রিলেশন হওয়ার আগে যদি মেয়ে ফোন দেয়, ছেলেটা যদি রিসিভ না করে, পরে যখন কথা হয় মেয়েটা ছেলেটাকে বলবে, কি ব্যাপার, ফোন রিসিভ করোনি যে, বিজি ছিলা? এরপর যখন রিলেশন হয়ে যায়, মেয়ে কয়েকবার ফোন দিলে যদি ছেলেটা ফোন রিসিভ না করে, পরে কথা হলে মেয়েটা বলবে, কি ব্যাপার, আমার ফোন রিসিভ করতে কষ্ট হয়, এতটা ইগনোর করা শিখে গেছো? খুব কি জ্বালাই আমি? আমার ফোন কলে বিরক্ত হও বলো? সেটা বললেই পারো যে আমাকে আর ভালো লাগে না। অন্য মেয়ে কল দিলে তো ঠিকই রিসিভ করতাম। এই হলো মেয়েদের ভাবনা চিন্তা। যেমনটা মিম ভাবছিল আবির বেয়াদব, কিন্তু চোখ খুলে তাকিয়ে দেখে আবির নেই সেখানে। তখনই আবার ভাবনা পাল্টে গেল। মিম সেখান থেকে চলে আসার আগে ইভাকে বলল, ছেলেটার নাম কি রে? জানি না, তোর মনে হয় আমি ছেলেদের নাম জিজ্ঞেস করে বেড়াবো? হ্যাঁ না, এমনি। আচ্ছা বাদ দে। মিম চলে যায়। আবির আড়ালে দাঁড়িয়ে মিম আর ইভাকে দেখছিল আর মনে মনে হাসছিল। আবির ক্যামেরা নিয়ে বাড়ির পাশে হাঁটতে থাকে। তেমন কোনো সুন্দর কিছু চোখে পড়ছে না আবিরের। পায়চারি করতে করতে শুনতে পেল, আবির, তোমার ওই হলুদওয়ালি মেয়েটার সাথে এত কিসের কথা? ছবি তোলার সময় দেখলাম তোমার সাথে এসে কথা বলছে। আচ্ছা, সমস্যাটা কি তোমার আবির? যেখানেই যাও মেয়ে দেখলেই তার সাথে ফ্লার্ট করতে হবে? তিশা, তুমি এখানে কি করছো? কেন, এখানে কি আর কোনো মেয়ে আসার কথা আছে? তাহলে চলে যাচ্ছি। আরে দাঁড়াও। আবির তিশার হাত ধরল। চৈতি বাড়ি থেকে বের হয়েছে। সেও এই জায়গার দিকে এগিয়ে আসছিল। আবিরকে তিশার হাত ধরতে দেখে থমকে যায়। ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল চৈতি। তারপর সেখান থেকে চলে যায়। তিশা বলে, হাত ছাড়ো আমার, তোমাকে সহ্য হচ্ছে না একদম। কিন্তু কেন? আমি কি করেছি? মেয়েরা আমার সাথে কথা বললে আমার কি দোষ? তিশা হাত ছাড়িয়ে দিয়ে আবিরের দিকে তাকালো। আবির তিশার দিকে তাকিয়ে অবাক হয়। তিশার চোখে মুখে সে অন্যরকম কিছু দেখতে পাচ্ছে।
যার একটাই মানে পূর্ণতা। সেই পূর্ণতার এক প্রান্তে আবির দাঁড়িয়ে। আবিরকে সে কাছে পেতে চাইছে, নিজের করে নিতে চাইছে। আবির বলল, কি হয়েছে তোমার? এমন হঠাৎ করে কথা বলছো? তোমার কাছে ভুল না করেও চর খাই, অপমান হই, এখন কি হলো? তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না। কিন্তু কেন? আমি কথা বললে না বললে তোমার কি? আর তুমি তো আমাকে সহ্য করতে পারো না, হঠাৎ করে তুমি এমন কথা বলছো কেন? জানি না, বাট তুমি মেয়েদের থেকে দূরে থাকবা, না হলে খুন করে ফেলবো বলে দিলাম। তিশা কথাটা বলে আবিরের সামনে থেকে চলে গেল। আবির মাথা চুলকাতে চুলকাতে দেখিনি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, তুমি জানো না? হাসছো কেন? আমি হাসির কি বললাম? আসলে সবটা আমার প্ল্যান ছিল, ভালোবাসার মাইন্ড গেম ছিল। মানে আমি বুঝতে পারছি না। রিয়া আর আমার প্ল্যান ছিল তুমি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করার জন্য। তিশা আমাদের প্ল্যানের ব্যাপারে জানেই না, তাই সে রিয়ার কথা মতো এখানে আসে, যেন তুমি এসে আমি তিশার হাত ধরেছি এটা দেখতে পারো। আচ্ছা সবটা বলি তোমাকে। রিয়া মানে আমার বোন একদিন বলে, ভাইয়া, চৈতি মনে হয় তোকে ভালোবাসে। কেন? এত তাড়াতাড়ি দেখায় ভালোবাসা হয় না কখনো। কিন্তু চৈতি আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা দেখার জন্য। সরি চৈতি, এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও, আর কখনো কষ্ট দিব না। তবে আমি চলে যাচ্ছি। আমাকে যে বিশ্বাস করে না তার সাথে কথা বলি না। তুমি তো আর আমাকে বিশ্বাস করো না, এতটাই অবিশ্বাস করো যে রিয়াকে তুমি এই ব্যাপারে জিজ্ঞাসাও করবে। সমস্যা নেই, থাকো চৈতি, ভালো থেকো, পারলে মাফ করে দিও। আবির কথাগুলো বলে মনে মনে শয়তানি মার্কা হাসি দিল একটা। চৈতির পাশ কাটিয়ে চলে আসার জন্য পা বাড়াই। কয়েক পা এগিয়ে আসতেই চৈতি পিছন থেকে ডাক দেয় আবিরকে। আবির চৈতির দিকে ঘোরার আগেই কয়েকবার হেসে নিল। চৈতির দিকে ঘুরে চোখে কান্না কান্না ভাব এনে বলল, বলো আর কি অপমান করার আছে? আমি ইতর, বেয়াদব, শয়তান, বলো বলো আর কি আছে? সুপ্তিকেও ডেকে নিয়ে গালি দাও। চৈতি কিছু বলল না। দৌড়ে এসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল চৈতি। কাঁদতে কাঁদতে বলল, সরি আবির, আমি ভুল বুঝেছিলাম। তুমি কেন কাঁদছো? আবির প্লিজ তুমি কেঁদো না, তোমাকে অনেক ভালোবাসি। শুনে যেতে পারি। বলো কি শর্ত? আমি সব পালন করতে রাজি। তোমার আর আমার সম্পর্কের কথা কেউ জানতে পারবে না আজকের পর থেকে। সুপ্তি বা রিয়া কাউকে কিছু বলা যাবে না, সবার আড়ালে আমরা প্রেম করব, ঠিক আছে? তো এই সামান্য শর্ত আমি রাজি। আই লাভ ইউ আবির। আই লাইক ইউ। ভালোবাসি বলো। আরে আমার ভালোবাসা মনে, মুখে প্রকাশ করে কি হবে? তুমি যে মনের গভীরে আসো এটা কি বোঝো না? তবুও শুনতে ইচ্ছে করে। আবির মনে মনে বলে, ভালোই তো বাসি না, তাহলে কি করে ভালোবাসি বলবো? এই ম্যাজিক্যাল বাক্যটি কেবল আমি যাকে ভালোবাসবো তাকেই বলবো। বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। সবার সাথে টুকটাক কথা বলে বাড়ি থেকে বের হতে থাকে। তিশা দাঁড়িয়ে আছে এক পাশে। পারভেজ এসে দাঁড়ায় তিশার পাশে। তিশা সরে আসতে যাবে, পারভেজ তখন বলল, বেআইন সাহেবা কেমন আছেন? আমি পারভেজ। আপনার নাম তিশা, আপনার দুলাভাই বলেছে। জি ভালো আছি, আপনি? আমিও। বিয়ের দিন বেআইনদের সাথে আড্ডা দেবেন কিন্তু। দেব, আসি এখন। আচ্ছা শুনুন, সাবধানে যাবেন, পিঁপড়া যেন আবার অ্যাটাক না করে। মানে? মিষ্টি দেখতে মেয়েদের তো পিঁপড়াই ডাকাতি করে। বাই। তিশা হাসি দিয়ে চলে যায়। আবির দূরে দাঁড়িয়ে তিশার ঘটনাটা দেখল, মনে মনে বলল, এবার খেলা তো আমার শুরু হবে তিশা। প্লে বয়ের মাইন্ড গেম এখনো তোমরা কিছুই জানো না। রাকিব রিধির দিকে এগিয়ে আসতে যায়, কিন্তু আবির তাড়াতাড়ি রিধির পিছনে এসে দাঁড়ালে রিধি ঘুরে দেখে আবির পিছনে দাঁড়িয়ে আছে। আবিরের পিছনে রাকিব আসছে। রিধি বুঝতে পারে আবির কেন এখানে এসে হাঁটছে। রিধিকে গাড়ির কাছে এগিয়ে দিয়ে আবির চলে আসবে।
সেই সময় রিধি বলে, এই আপি সাহেব শুনুন। জি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমি কিন্তু জানি আপনি কেন দোলাভাইয়ের বন্ধুদের চোখে হলুদ লাগিয়ে দিয়েছিলেন। ঠিক হয়েছিল। আবির মুচকি হাসলো। মেয়েরা সবাই গাড়িতে উঠে গেছে। ড্রাইভার গাড়ি টান দিয়ে বের হয়ে যায়। আবির মনে মনে বলে, রিধি কি তাহলে আমার উপর নজর রাখে? যাক, আমি যা চাচ্ছি সেটা হয়তো পেতে যাচ্ছি। তানজিম, অভ্র আর নিশাদ বাইক নিয়ে এগিয়ে যায়। আবিরের জুতো ছিল ভিতরে। জুতো খুলতে এসে একটু দেরি হয়ে গেল আবিরের। আবির জুতো পরে নিয়ে বাইরে আসে। অভ্রদের কাউকেই দেখতে পায় না আবির। বাইকের উপর বসে সেলফ স্টার্ট দিতে যাবে এমন সময় রাকিব এসে বাইকের সামনে দাঁড়ায়। পাশে এসে দাঁড়ানো পারভেজ। আবিরকে রাকিব বলল, তুই যা করছিস তা কেবল আত্মীয়র খাতিরে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার সেটা সুযোগ দেব না। কেন তোকে কথাগুলো বলছি সেটা ভালোভাবে বুঝতে পারছিস, তাই ভালোভাবেই বলছি। রিধি কিংবা তিশার আশেপাশে যেন তোকে থাকতে না দেখি, না হলে এর ফল ভালো হবে না। তুই চিনিস না আমরা কে। হুমকিটা ভালোই লাগছে ব্রো। একটা কথা কি জানো, নিজের এলাকায় সবাই বাঘ, কিন্তু আমি সব এলাকায় বাঘ। দেখা হবে আর খেলাও হবে। টাটা। আবির বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসলো। রাকিব সাথে সাথেই সুজন ভাইকে ফোন দেয়। সুজন ভাই হলো বেশ কয়েকটি এলাকা আর বাজার পর্যায়ের গ্যাং লিডার। বড় একজন মাস্তানও তিনি। সুজন রাকিবের সাথে বেশ পরিচিত। রাকিবের কল দেখে রিসিভ করে সুজন। ভাই, একটা ছেলে আমাদেরকে হুমকি দিয়ে গেছে, ওকে দুনিয়া থেকে না সরলে শাস্তি পাবো না। মানে আমার ছেলেদেরকে কে হুমকি দিল? কার এত সাহস? কোন ছেলে? নাইদের বিয়ে হচ্ছে যে বাড়িতে, ওই বাড়ির একটা ছেলে কনের ফুফাতো ভাই হয়। তাকে কি শালারে জায়গা মতো পেলে সাইজ করে দিব। ছেলেপুলেদের ডাক দিবি, চলে যাবে, আমিও যাব। ওকে ভাই, বিয়েতে তো আপনার দাওয়াত আছে, সেদিন দেখবেন বেটাকে। রাখি এখন। আচ্ছা। রাকিব ফোন কেটে দিল। আবিরের উপর রেগে আছে দুজন, কিন্তু আবিরের এসবে কিছুই যায় আসে না। এদিকে মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে নিয়ে ভাবছে, কে ছেলেটা? নাম তো জানি না, কোনের কি হয় সেটাও তো খোঁজ নেওয়া হয়নি। কেমন যেন নেশা ধরানোর মতো এলো আর চলে গেল। ধুর, একটা মেয়ে হয়ে প্রথম দেখায় কোনো ছেলেকে নিয়ে ভাবছে। পাবলিক জানতে পারলে হাসাহাসি করবে। আবির ইয়ামা R15B3 মুভিস্টার এডিশন 150cc বাইকটির পিক আপ তুলে অব্রদের কাছে আসলো। আবিরকে দেখে অব্র বলল, কোথায় ছিলি তুই? জুতো আনতে গিয়েছিলাম। তোর মুখে নিশাতের মতো রং লাগে আছে কেন? নিশাতের ইভার মতো কি তোকে অন্য কেউ ধরেছে নাকি? নিশাতের ইভা মানে? নিশাত তো তোর টিক্স কাজে লাগিয়ে এবার নাম্বার ম্যানেজ করে এনেছে, কিন্তু নিশাত কল দেবে না। কলে কি কথা বলবে সেটাই ভেবে পাচ্ছে না ও। মেয়েদেরকে দূর থেকে ছেলেরা অনেক বেশি ভালোবাসতে পারে, কিন্তু কাছে আসার পর ছেলেরা কথাই খুঁজে পায় না। তবে মেয়েরা দূর থেকে যাকে ভালোবাসে তাকে অনেক বেশি ভালোবাসে, যার পরিমাপ করা যায় না। কল দিস, এমনিতে কথা বলতে পারবি। আচ্ছা, কালকে ওরা তো আসবে, তখন না হয় দেখা যাবে। ওরা চারজন বাইক চালাতে থাকে। বাড়ির দিকে যাচ্ছে ওরা। বাড়ির উঠানে সবাই বসে আছে। প্যান্ডেল সাজানোর কাজ প্রায় শেষ। কালকে বাকিটুকু করলেই হবে। বাড়ির বাইরেও বড় প্যান্ডেল করানো হয়েছে, কারণ এই বিয়েতে গ্রামের প্রায় সব ধরনের লোকের দাওয়াত। বিশেষ করে গরিব লোকদেরকে নীরব সাহেব আর আশরাফ সাহেব দাওয়াত করেছে। আবির বাইক থেকে নামলো। আবিরের ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে ওর আম্মুর নাম্বার। হ্যালো আম্মু, কি করো? কেমন আছো? আবির, ঢাকাতে আসবা কবে? আসবো আম্মু, তবে তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। নীলিমা বেগম আবিরের কথা শুনে চুপ হয়ে গেল। নীলিমা বেগম হয়তো আন্দাজ করতে পারছে আবির কোন সারপ্রাইজের কথা বলছে। নীলিমা বেগম কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আবির, তোমার তিশাকে কেমন লাগে? কেমন লাগবে?
ভালো একটা মেয়ে, দেখতে মিষ্টি, দুষ্টু টাইপ, বাট অনেক ভালো। গুড। আচ্ছা, তিশা কি তোমার সাথে কথা বলে? হ্যাঁ বলে, সে তো আমার সাথে সবসময় কথা বলতে চায়। কিন্তু কেন আম্মু, কি হয়েছে? হঠাৎ আজকে এইসব ব্যাপারে কথা বলছো? এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এনজয় করো, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো। আমি তোমার সারপ্রাইজ গিফটের অপেক্ষায় রইলাম। আচ্ছা আম্মু। শোনো, তোমার নানুমণির সাথে দেখা হয়েছে? নানুমণি? কই, আমাকে তো কেউ এ ব্যাপারে বলেনি, আব্বুও তো বলেনি। দেখা করিও, রাখছি। আবির ফোন পকেটে রাখলো। নানু নানিকে সে দেখেনি বড় হবার পর। সেই যে ছোটবেলায় দেখেছিল যখন আবির ক্লাস 1-এ পড়তো। সে সময় এসেছিল নানু বাড়িতে, তাও একদিনের জন্য। পরের দিন নীলিমা বেগম আবিরকে নিয়ে চলে যায়। নানু আবিরকে জড়িয়ে ধরে কত গল্প করেছিল। নানিও ছিল সাথে, কিন্তু নানু মারা গিয়েছিল। আব্বু জানিয়েছিল নানি বেঁচে আছে, কিন্তু ওনার সাথে দেখা হয়নি কেন আমার? আবির বাইক থেকে নামে, সুপ্তি এসে সামনে দাঁড়ায়। নানুমণির কথা জানতে যাবে তার আগে সুপ্তি বলল, ভাইয়া কেন এমন করছেন? চৈত্রী অনেক কষ্ট পাচ্ছে, আপনাকে সে ভালোবাসে, আর আপনি তার সাথে এত বেশি অভিনয় করলেন কিভাবে? কারো মন নিয়ে ভালোবাসার অভিনয় করতে নেই, কেন এমন করলেন? আসলে দোষটা আমার। প্রথম দিন তোমাকে ভালো লেগেছিল, তোমার দিকেই তাকাচ্ছিলাম, আর কোথা থেকে যে চৈতি চলে এলো বুঝলামই না। আমার প্রথম দিনই সবটা বলা উচিত ছিল। ভেবেছিলাম চৈতির সাথে কথা বলে তোমার ব্যাপারে খোঁজ নিব, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। চৈতিকে তো কখনো পছন্দই করিনি আমি, যাকে চেয়েছিলাম তাকে পেলামই না। তুমি বলো, অন্য কাউকে ভালো লাগবে? যদি আমাকে দোষী মনে হয়, আমাকে শাস্তি দাও। এখন এমন এক পরিস্থিতিতে পড়েছি, না পারছি চৈতিকে তোমার কথা বলতে, আর না পারছি ওর সাথে কথা বলতে। আই অ্যাম প্লে বয়। আমার মাইন্ড গেম বোঝা এত সহজ নাকি? শত্রুকেও পটিয়ে নেব যদি সে মেয়ে হয়। আবির ও নানুমণির খোঁজে এইদিকে সেদিকে যেতে থাকে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করার মতো পাচ্ছে না কেউ। হঠাৎ দেখে রীতি দাঁড়িয়ে আছে। আবির একটু কাছে যেয়ে রীতিকে ডাক দেয়। রিদি? কিছু বলবেন? হ্যাঁ, আমার নানুমণি কোথায় থাকে জানেন? ওনার সাথে দেখা করব। ওকে, চলুন। রিধির সাথে আবির যেতে থাকে। 3 তলার ফ্ল্যাটে এসে থামলো রিধি। আবির বলল, উনি কি এখানেই থাকে? না, 4 তলায় থাকে, তবে আমি আর যেতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি পায়ে, আর সিঁড়ি ডিঙ্গিয়ে যেতে পারবো না আমি। আচ্ছা, আমার হাত ধরুন। হাঁটতে পারবো না আমি, আপনি যান, আমি এখানেই আছি। আবির রীতিকে অবাক করে দিয়ে পাঁচাকোলা করে কোলে তুলে নিল। রীতি কিছু বলতে চেয়েও যেন পারল না। রীতি উপায় না পেয়ে বেশ যেন দুজনেই অনুভব করছে দুজনের মনে রোমান্টিক গান বেজে চলেছে। আবির সাহেব, চলে এসেছি 4 তলার ফ্লোরে, আমাকে নামিয়ে দিন। আবির যেন ঘর থেকে বের হলো। সে রীতিকে নামিয়ে চারপাশে দেখতে থাকে। এতক্ষণ সে চারপাশে না তাকিয়ে কেবলমাত্র রীতির দিকে তাকিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে এসেছে। আবির একবার সিঁড়ির দিকে তাকাই, আরেকবার রীতির দিকে তাকাই। রীতি বলল, কি মিস্টার, কি ভাবছেন? এতক্ষণ সিঁড়ির দিকে না তাকিয়ে কিভাবে হেঁটে এলেন? ইয়ে না মানে, নানুমণি কোথায়? চলেন, সব শেষ রুমটাতেই উনি। আবির তাড়াতাড়ি রুমটার দিকে এগিয়ে যায়। রুমটার দরজা আধা খোলা হয়ে আছে। আছিস রে ভাই? নানুমণি এবার আবিরকে জড়িয়ে ধরল। আবির রুম থেকে বের হয়। রীতি আবিরকে যত দেখছে তত অবাক হচ্ছে। মনের অজান্তেই যেন ওদের মধ্যে এক বিশাল সখ্যতা গড়ে উঠছে। কেউ তা বুঝতে পারছে না। আবির প্লেবয় হলেও এ অবধি সে কাউকে মন থেকে ভালোবাসেনি। সব সময় মেয়েদের সাথে ফ্লার্ট করে এসেছে, কিন্তু রীতির বেলাতে সে অন্য কিছু ফিল করছে। আবার কি কোলে তুলে নিব? না না, আমি এবার হাঁটতে পারবো। ওকে, আসুন। আমার হাত ধরবেন প্লিজ? রীতির দিকে তাকায় আবির। রীতি সিঁড়ির সামনে এসে হাত বাড়িয়ে দিয়েছে আবিরের দিকে।
আবির রিধির চোখের দিকে চেয়ে আছে। রিধি আবিরের দিকে হাত বাড়ালো। আবির রিধির হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আবির জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? মানে কেমন ছেলে মানেটা কি? না মানে বেয়াদব, বান্দর, শয়তান, ফাজিল এরকম ছেলে পছন্দ? মোটেও না। ও কেন, কি হলো? না মানে ভাবলাম আমি একটু চান্স নেব আপনার সাথে লাইন মারার, কিন্তু আপনার তো এরকম ছেলে পছন্দই না। আসলে আমি তো বান্দর, ফাজিল, বেয়াদব ছেলে, তাই বললাম। এই প্রথম কোনো মেয়ের সামনে একটা ছেলে নিজেকে বেয়াদব বলে পরিচয় দিচ্ছে। ইন্টারেস্টিং। আবির তো একটাই, তাই সে সবার মতো করে চলে না, নিজের স্টাইলে চলে, বুঝলেন? বুঝলাম, বাট ফ্ল্যাটটা জমলো না। ইউনিক হলেও রোমান্টিক নেই। ফ্লার্ট করব কেন? নিজের মানুষের সাথে কি কেউ ফ্লার্ট করে? নিজের মানুষ? রিধির প্রশ্নের কোনো উত্তর দেয় না আবির। রহস্যময় এক হাসি দিয়ে আবির রিধির হাত ছেড়ে চলে যায়। রিধি সিঁড়ির উপর দাঁড়িয়ে আবিরের দিকে বোকার মতো তাকিয়ে আছে। আবির ওর মামা নীরব সাহেবের কাছে আসলো। মামা কাজে ব্যস্ত ছিল। আবিরকে দেখে বলল, কি ব্যাপার, এখনো ফ্রেশ হসনি? গায়ে হলুদের পাঞ্জাবি পরে আছিস? মামা, একটা প্রশ্ন ছিল। বল। কি হয়েছিল আমার মায়ের সাথে তোমাদের? তিনি কেন গ্রামে আসেন না? নীরব সাহেব কাজ থামিয়ে দিলেন। আশরাফ সাহেবের দিকে তাকালেন তিনি। আশরাফ সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। নীরব সাহেব বলল, এখানে আসতে তো কারো বাধা নেই, কিন্তু যে আসে না তাকেই জিজ্ঞাসা করিস সে কেন আসে না, এটাও আমি জানতে চাই। আমি আমার মাকে গ্রামে আনবই, সবার সামনেই তাকে প্রশ্নটা করব। নিয়ে আয় তাহলে। আবির ওর মামার থেকে চলে আসে। পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা। আবির রুমের দিকে যেতে থাকে। চৈতি তাকায় আবিরের দিকে, শক্তিও তাকায় আবিরেরই দিকে। আবির মুচকি হাসে। চারপাশে কেবল মেয়েদের আনাগোনা, সবগুলোই যেন আবিরের বাগানে ফোটা ফুল। আবির ইচ্ছে মতো সবাইকে নিজের মতো করে পরিচালনা করতে থাকে। আবির নিজের রুমের দিকে যাচ্ছে। তিশা নিচের দিকে নামতে থাকে। বাড়ির মধ্যে তেমন কোনো লোক নেই, সবাই বাইরে কাজে ব্যস্ত। তিশা নিচে নামতেই যাবে, আবির তিশার হাত শক্ত করে ধরল। তিশার লম্বা চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। তিশা চুলগুলো কানে গুঁজতে যাবে, আবির তিশাকে থামিয়ে দেয়। আবির নিজেই তিশার চুলগুলো কানে গুঁজে দিল। আবির বলল, তখন এত শাসন কেন করেছিলে? তুমি কি কিছুই বোঝোনি কেন করেছিলাম? শোনো, ভালোবাসা, পছন্দ বা ভালো লাগা যথাসম্ভব বুঝিয়ে বলতে হয়। একটা ছেলে আর একটা মেয়ে যেমন সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারে না, তেমনি তাদের মধ্যে এক সময় ভালোবাসার সৃষ্টি হয়েই থাকে। কিন্তু যদি সেই ভালোবাসা বুঝিয়েই প্রকাশ করা না যায়, তাহলে সেই ভালোবাসা কিন্তু অনেক কষ্ট বয়ে নিয়ে আসে। তাই যাকে ভালোবাসা উচিত তাকে যথাসম্ভব বুঝিয়ে বলা দরকার। কে জানে তুমি বুঝিয়ে বললা না, তোমার ভালোবাসা আরেকজন নিয়ে চলে যাবে। এবার বলো, এত রাগ কেন দেখিয়েছিলে? আমি যে কোনো মেয়ের সাথে কথা বলতেই পারি, রাগ দেখাবা কেন তুমি? ঠিক আছে, সরি, তোমার যা খুশি করো, রাগ দেখাবার না আর। তিশা কথাটা বলে চলে যেতে চাই। আবির তিশার হাত টেনে ধরল। তারপর আবির তিশার হাত ধরে টান দিল নিজের দিকে। তিশা নিচে সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের দিকে তাকাই। আবির তিশাকে বলল, আমি আমার উত্তর পাইনি, বলো কেন রেগে কথা বলছিলে? জানি না, আমি নিজেই বুঝতে পারছি না কি হয়েছে আমার। ভালোবাসো আমায়? জানি না। কেন জানো না? বলো আমাকে, ভালোবাসো? তুমি তো চৈতিকে ভালোবাসো, রিয়ার বান্ধবীকেও ভালোবাসো। দুজনকে কিভাবে ভালোবাসা যায়? রিয়াকে জিজ্ঞাসা করিও তাহলে আমি কাউকে ভালোবাসি কিনা। তুমি আমাকেও যে ভালোবাসবে এটা কি গ্যারান্টি আছে আবির? শোনো, সত্যিকারের ভালোবাসার কোনো প্রমাণ দিতে হয় না, এটা ফিল করতে হয়। তুমি নিজেই তার উত্তর খুঁজে পাবে। থাক, আমাকে ভালোবাসতে হবে না। কালকে নাহিদের বাড়ি থেকে মেয়েরা আসবে। ওই যে নাহিদের বোন মিম আছে না, ওকে প্রপোজ করব।
একটু হেল্প করে দিও প্লিজ। টাটা। আবির কথাটা বলে উপরে সিঁড়িতে পা বাড়ালো। তিশা আবিরের হাত ধরে ফেলল। তিশা এবার এগিয়ে এসে আবিরের থেকে এক সিঁড়ি উপরে দাঁড়ালো। আবির মাথা উঁচু করে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা বলল, আমি বড্ড জেদি, আমার যেটা চাই সেটা আমারই থাকবে। অন্য কেউ ভাগ নিতে আসলে জিনিসটাই নষ্ট করে দেব, না হয় নিজেকে মেরে ফেলবো। হয় সে আমার থাকবে, না হয় কাউকে হতে দেব না। বুঝলে আবির বাবু? বুঝলাম তিতা, না মানে তিশা। তুমি আবার আমাকে তিতা বলেছ? তিশা বা তিতা সবটাই তো আমার প্রপার্টি, সো আমার সম্পত্তি, আমি যা খুশি করব। তোমার কি? আগে বিয়ে করে রেজিস্ট্রেশন করো মিস্টার আবির বাবু, তারপর আসিও সম্পত্তি দেখতে। আবিরের রেজিস্ট্রেশন লাগে না, রেজিস্ট্রেশন নিজেই আবিরের কাছে আসে। সব মানুষ নিজের এলাকায় বাপ হয়, আর এই আবির সব এলাকার বাপ, বুঝলে? হইছে, যাও তো। তিশা চলে গেল। আবির তিশা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির ঘুরে চলে আসতে যাবে, তখনই সে খেয়াল করে কে যেন আড়ালে থেকে ওদেরকে দেখছে। আবির তাকাতেই ছায়ামূর্তিটা চলে গেল সেখান থেকে। আবির পাত্তা না দিয়ে চলে আসলো সেখান থেকে। এমপি সোহেল আহমেদের ফ্যাক্টরি তৈরি করার জন্য কয়েকটা লোক পাঠায় নীরব সাহেবের জায়গা দখলে, মানে খেলার মাঠে ফ্যাক্টরি বানানোর প্ল্যানে কয়েকজনকে পাঠায়। ভূমি অফিসার, ইঞ্জিনিয়ার সহ সোহেল আহমেদের দলের কতগুলো ছেলেরা মাঠের মধ্যে গাড়ি রেখেছে। জমির চারপাশে পিলার পোতার প্রস্তুতি নিচ্ছে। একটা কালো জিপে করে 6 জন লোক মাঠের মধ্যে আসলো। 6 জনের মধ্যে 4 জন ছেলে। তারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। যে গাড়ি চালাচ্ছিল সে হলো জেরিন। জেরিনের সাথে আরও একটি মেয়ে আছে, নাম স্নেহা। জেরিন জিপ গাড়ির সামনে ডিকিতে যেয়ে বসলো। স্নেহা বিয়ারের বোতল এনে দেয় জেরিনকে। জেরিন জিন্স আর শার্ট পরে বসে আছে। স্নেহার থেকে বিয়ারের বোতল নিয়ে ছিপি খুলে খেতে থাকে। কয়েক ঢোক খাওয়ার পর জিপ থেকে নেমে দাঁড়ায়। এসব জায়গাটা আমার বাবা নিয়েছে। কে পাঠিয়েছে এসব করতে? আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কাজ শুরু করেন, আমি আছি এখানে, দেখি কে ঝামেলা করে। নীরব আর আশরাফ সাহেব বিয়ের ব্যস্ততায় বাড়িতে কাজ করছেন। অব্র, তানজিম আর নিশাত নীরব সাহেবের বাড়ির দিকে আসছিল। দূর থেকেই দেখে ওদের খেলার মাঠে লাল প্লাগ পুঁতে পিলার বানানো হচ্ছে। অব্র আর তানজিম দৌড়ে মাঠের দিকে আসে। নিশাত বাড়ির মধ্যে প্রবেশ করে নীরব সাহেবকে ডাকে। অব্র আর তানজিম জেরিনের সামনে আসে। অব্রের দিকে জেরিন তাকায়। ছেলেরা অব্রকে ধরতে যাবে, জেরিন হাত উঠিয়ে থামিয়ে দিল। অব্র বলল, এইসব কি হচ্ছে জেরিন? কি করছো তুমি? এটা আমাদের খেলার মাঠ, আর এটা নীরব আঙ্কেলের নিজের জায়গা। তিনি খেলার জন্য আমাদেরকে দিয়েছে। এইসব কিছু সরিয়ে বাড়িতে ফিরে যাও। জেরিন বিয়ারের বোতল থেকে বিয়ার মুখে ঢেলে নিল, এরপর কুলি করে অব্রের মুখের উপর ফেলল। তানজিম এগিয়ে আসতে যাবে কয়েকটা ছেলে, তখনই তানজিমকে যে ধরে ফেলল। শরীফ এসে তানজিমের মুখে একটা ঘুষি দিয়ে বলল, এই মাঠে তোদেরকে কবর দিব, বুঝলি? চুপচাপ চলে যা। কেন যাব? আমাদের মাঠে আমরা অন্যায়ভাবে দখল নিতে দেব না। আরও 2টা ছেলে এসে অব্রকে চেপে ধরল। জেরিন হকি স্টিক নিয়ে এসে অব্রের পায়ে জোরে একটা বাড়ি দেয়। অব্র মাটিতে পড়ে যায়। তানজিমকেও ফেলে দেওয়া হয়। নীরব আর আশরাফ সাহেব দৌড়ে আসে খেলার মাঠে। নীরব সাহেব এসে পিলার পোতার বাধা দেয়। মাটি থেকে তুলে ফেলে দিতে থাকে। আশরাফ সাহেব বলল, ওই আঙ্কেল, আমি বলেছি এসব করতে, কারণ আমার বাবার জায়গাটা এখন অনেক প্রয়োজন, তাই চুপ করে চলে যান। তোমার সাহস কি করে হয় আমার জমিতে এসে অর্ডার করার? দেখো বাড়িতে বিয়ে চলছে, আমি চাই না এইসব জমি নিয়ে ঝামেলা করতে। চলে যাও বলছি। এই আঙ্কেল আসতে, এর আগে বাবার সাথে অনেক কথা বলেছেন। আপনি না জমি বিক্রি করবেন আর না বাবাকে দেবেন, তাই তো আদায় করে নিতে হবে। আমি আবার যা চাই সেটাই আদায় করে ছাড়ি। জোর করে আদায় করতে বেশ মজাই লাগে। সাথে পড়ে সেদে পড়ে জিনিসের গুরুত্ব থাকে না বস। সো গো টু হোম। জেরিনের দিকে এগিয়ে আসে।
জেরিন সব ছেলেদেরকে ইশারা করে নীরবকে আটকাতে। নীরব সাহেবকে আটকে শরীফ নীরব সাহেবকে মারতে যাবে, তখনই অব্র এসে সামনে দাঁড়ায়। হাত দিয়ে সেটা ঠেকিয়ে শরীফকে একটা ঘুষি দেয়। শরীফ রেগে যেয়ে কোমর থেকে ছুরি বের করল। ছুরি দিয়ে অব্রকে আঘাত করতে যাবে, অব্র তখনই সরে যায় আর ছুরিটা যে অব্রের হাতে লাগে। বেশ খানিকটা কেটে যায়। আশরাফ সাহেব পুলিশকে ফোন দেয়। জেরিন গাড়ির উপরে এসে বসলো। জেরিন হলো সোহেল আহমেদের ছোট মেয়ে। দুটো ছেলেও আছে সোহেলের। সোহেল আহমেদ ক্ষমতার বলে এমপি হয়েছে। এর আগে অব্রর বাবা ছিল এমপি। সোহেলের বড় ছেলে আইন বিভাগ নিয়ে পড়াশুনো করে একজন বিশাল উকিল হয়েছে। এই জন্য সোহেল ইচ্ছে মতো অনেক জমি নকল কাগজ বানিয়ে নিজের করে নিয়েছে। মেজো ছেলে থাকে বিদেশে, বাহিরের বিজনেস করে। আর ছোট মেয়ে জেরিন ওর বাবার মতোই হয়েছে। যা মন চায় ঠিক ওটাই করবে জেরিন। যার কাছে যে জিনিস ভালো লাগবে জেরিন তার থেকে সেটাই কেড়ে নেবে। সব কিছুতে ক্ষমতা দেখায় জেরিন। আজকেও তার ব্যতিক্রম নয়। জেরিনের এমন কাজে ব্যবহারের জন্য অনেকেই অপছন্দ করে। এলাকার প্রায় সব লোক মাঠে এসে জড়ো হয়েছে। নীরব সাহেবদের বাড়ির সব লোক এসে হাজির। কেউ কোনো কথা বলছে না। রাহুল সাহেব আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন রেখে ওয়াশরুমে বসে ওর মা নীলিমা বেগমের কথা ভাবছে। কী এমন হয়েছিল যেটা ওকে কেউ বলছে না, আর কেন তার মা এখানে আসে না? একটা অচেনা রহস্য আছে যা আবির জানতে চায়। রাহুল সাহেব নিশাদকে ডাক দেয়। নিশাদ কাছে এসে দাঁড়ালো। রাহুল সাহেব বলল, আবির কোথায়? হয় তাকে এখনই ডাকো, না হয় তাকে এখানে আসতে আটকাও। যে কোনো একটা করো, না হলে আবির আসলে এখানে আরও বড় কিছু হবে। তাকে যদি পারো এখনই ডাকো, আর না হলে পরে তাকে কিছুই বলার দরকার নেই। সে কোথায় দেখো। আচ্ছা আঙ্কেল, আমি দেখছি। জেরিন আশরাফের দিকে তাকালো, হাসতে হাসতে বলল, চেয়ারম্যান সাহেব, পুলিশ দেখে কোনো লাভ নেই। থানার পুলিশ আমার 2 পকেটে গোটা থাকে। চলে যান আপনারা। এখনও ভদ্রভাবেই বলছি, আমি যদি বেয়াদবি করি তাহলে সেটা হজম করতে পারবেন না। দেখো জেরিন, তুমি অন্যায় করছো। আমরাও চাই না তুমি এসবের মধ্যে থাকো। চুপ! আর একটা কথা বলে না সোজা উপরে পাঠিয়ে দেবো। আসুক পুলিশ, ওদেরকে এখন কেউ কিছুই বলবি না। পুলিশের সামনেই ওদের সবগুলোকে পেটাবো। নিশাদ আবিরের রুমের দরজার পাশে এসে দাঁড়ালো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরছে। দরজায় জোরে কড়া নাড়ার শব্দ পেল আবির। আবির বলল, কে? এভাবে দরজা ধাক্কায় নাকি? আবির বের হ, সব শেষ হয়ে গেল। তোর মামা অব্র, বের হ ভাই তাড়াতাড়ি। ওহ তুই, দাঁড়া আসছি। আবির প্যান্ট পরে নিল। খালি গায়ে দরজা খুলে দিল আবির। নিশাদ আবিরের 6 প্যাক বডির দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। নিশাদ বলা শুরু করে, যেদিন তুই যাদের পিটিয়েছিলি তোর মামার বাড়ির সামনে, শফিক নাম, মনে আছে? তো কি হয়েছে? পুলিশ আনছে নাকি? না, ওরা মাঠের পিলারে বসে আছে। অব্র আর তোর মামাকে মেরেছে, মাঠের মধ্যে ফেলে রেখেছে। কি? তুই যা, আমি আসছি। নিশা দৌড়ে চলে যায়। আবির সাদা রঙের টি-শার্ট পরে নিল। ফোন বের করে ডিসির কাছে ফোন দিল আবির। ফোন পকেটে গুজিয়ে বাইকের চাবি নিয়ে বের হলো। পুরো বাড়ি একদম ফাঁকা। আবির নিচে নামলো। বাইকটা উঠানের এক পাশে রাখা। এইদিকে এক গাড়ি পুলিশ এসে হাজির। এলাকার সব লোক এবার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশ এসে আশরাফ সাহেবকে সালাম দিল। আশরাফ সাহেব বলল, অফিসার, এদের সবগুলোকে থানায় ধরে নিয়ে যান। জোর করে আমাদের উপর জুলুম করেছে। অফিসার এগিয়ে আসতে থাকে শরীফের দিকে। তখনই ওনার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে এমপি সাহেবের কল। অফিসার তাড়াতাড়ি ফোন রিসিভ করল। ওপাশ থেকে এমপি সাহেব বলল, অফিসার, তোমার জন্য 3টে অফার আছে, কোনটা নিবা? প্রথমটা হলো টাকা, দ্বিতীয় হলো বহুদূর ট্রান্সফার, যেখানে কেউ যেতে চায় না, আর তৃতীয়টা হলো তোমার লাশ। বলো কোনটা চুজ করবে তুমি? অবশ্যই প্রথমটা নেব। আমি কিছুই করব না স্যার, শুধু দেখছি এবার কে বাধা দেয়। অফিসার থেমে যায়।
ঘুরে আশরাফ সাহেবের দিকে তাকালো, কড়া গলায় বলল, আপনি কেন সোহেল স্যারের কাজে বাধা দিচ্ছেন? আপনি নিজের কাজ করুন, যা হচ্ছে তা দেখতে থাকুন। কি বলেছিলাম আঙ্কেল? চুপচাপ চলে যেতে, শুনলেন না? তখন আর কি, আমরাই তো কাজ করতে হবে। ডোন্ট মাইন্ড আঙ্কেল। জেরিন জিপের উপর থেকে নামলো। স্নেহা আরও একটি বিয়ারের বোতল বের করে দাঁড়ালো। এদিকে আবির বাইক স্টার্ট দিয়ে গাড়ি বাইরে বের করলো। নিশাত আর রাহুল সাহেব আবিরের দিকে তাকাই। তিশা, রিধি সবাই তাকালো আবিরের দিকে। রাহুল সাহেব নিশাতকে বলল, এবার ওরা গেল রে। নিশাত সাথে সাথেই প্রশ্ন করে, কেন আঙ্কেল? রাহুল সাহেব হাসি দিয়ে বলল, দেখতে থাকো শুধু। আবির মাঠের প্রবেশের রাস্তায় বাইক নিয়ে এসে জোরে টান দেয়। খেলার মাঠে এসে জোরে পিক আপ তোলা। ক্লাসিক চেপে রাখার জন্য বাইক বেশ শব্দ করে উঠল। জেরিনেরা সবাই সেদিকে তাকালো। আবির বাইক চালিয়ে জেরিনদের কাছে আসলো। বাইক থেকে নেমে দাঁড়ালো আবির। আবির এগিয়ে আসে। পুলিশ সহ সবাই আবিরকে দেখছে। জেরিন স্নেহার থেকে বিয়ারের বোতল নিয়ে যাবে, তার আগে আবির এসে স্নেহার হাত থেকে বোতল কেড়ে নিল। বোতলের মুখ খুলে মুখে ঢেলে নিল। এক চুমুকেই বিয়ারের বোতলের সবটা বিয়ার খেয়ে ফেলল আবির। খালি বোতল জেরিনের জিপের উপর রেখে দিল। নীরব সাহেবের দিকে তাকালো আবির। কয়েকবার ঘাড় এপাশ ওপাশ করে গাড়ির উপর যেয়ে বসলো আবির। ওর মামার দিকে তাকিয়ে বলল, মামা, কে যেন তোমাকে প্রথম আটকেছিল? ওই শরীফ আর তানজিম? থোবরাটা এমন বানিয়ে দিয়েছে কে? ঘুষি মেরেছে কে? শরীফ? অব্র, তোর হাতে আবার কি হলো? ও, ছুরির আঘাত। নেভার মাইন্ড, কে মেরেছে? শরীফ? ওকে। ওই ছেলে, তুমি না সেই ক্রিকেটার যে চ্যাম্পিয়ন হয়েছিল? আবির মাঠে নামে রানার আপ হওয়ার জন্য নয়, চ্যাম্পিয়ন হয়েই ট্রফি নিয়ে আসে। বাট ইটস নট গেম বস। তাই তোমাকেও বলছি, এখান থেকে সবাইকে নিয়ে চলে যাও। তোমাকে যদি মারি তাহলে ওদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো আর কেউ থাকবে না। সেদিন ঝামেলা করেছিলি, কিছু বলিনি। এখান থেকে যা। যতদূর জানি জমিটা আমার মামার। নানু যাওয়ার পর মামা পেয়েছে। বাট তোরা কারা? আবির বস, এই যে দলিল। তোমার মামা টাকা নিয়েছিল আমার বাবার থেকে, সেই সূত্রে জমি আমাদের। মামা? আবির, সবটা মিথ্যে। আমি টাকা নিয়েছিলাম, তবে জমির জন্য না। আমি নিয়েছিলাম। ব্যাস, যথেষ্ট বলেছ। টাকা কেন নিয়েছে সেটা আমার জানার বিষয় না। আমার মামা বলেছে জমির জন্য টাকা নেয়নি। সো গো টু হোম, না হলে কি বল শালা? না হলে কি করবি তুই? এলাকায় বাপ আমরা, যা করব তাই হবে। সবাই নিজের এলাকায় জোর দেখায়, বাঘ হয়, কিন্তু আমি তোদের এলাকায় বাঘ। তোদের যেই এলাকায় হোক না কেন, আমি যে তোকে মেরে আসব। দেখি কে আটকায় আমাকে। অনেক হয়েছে। আশরাফ আঙ্কেল, মামা, অব্র আর তানজিমকে নিয়ে সরে যান, আমি দেখছি। আবির, কি করবে তো? যা বললাম সেটা করুন। আবির গাড়ি থেকে নামলো। কয়েকটা ছেলে হাতে স্টিক নিয়ে দৌড়ে এগিয়ে আসতে থাকে আবিরের দিকে। আবির গাড়ির দরজার কাছে যায়। বিয়ারের খাঁচি থেকে একটা বোতল বের করে মুখ খুলে খাওয়া শুরু করে। মুখ উঁচু করে ঠোঁট দিয়ে চেপে রেখে খাওয়া শুরু করে। একটা ছেলে আবিরের খুব কাছে চলে আসলো। স্টিকটা পজিশন মতো নিয়ে চিকন গোছের একটি ছেলে হকি স্টিক হাতে আবিরের কাছে এসে জোরে মারতে যাবে। এমন সময় আবির সেটা হাত দিয়ে ধরে ফেলল। আবির তখনও মুখ উঁচু করে কাঁচের বোতলে বিয়ার খাচ্ছে। হাত দিয়ে না ধরে আরও একটা ছেলে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আবিরকে হিট করতে যাবে, সে সময় আবির আরেক হাত দিয়ে লাঠিটা ধরে ফেলল। সবাই আবিরের অ্যাকশন সিনের দিকে তাকিয়ে আছে। রাহুল সাহেব নিশাতকে বলল, বললাম না এবার খেলা হবে, আমরা দর্শক এখন। নিশাত সিটি বাজিয়ে উঠল। আবিরের বিয়ার খাওয়া শেষ। এবার ছেলেকে গাড়ির সাথে জোরে ধাক্কা দিল।
তারপর মুখ থেকে বোতল হাতে নিয়ে আরেকটা ছেলের মাথায় বাড়ি মারল আবির। ছেলেটা মাটিতে পড়ে যায়। আবির জেরিনের কাছে আসে, নকল জমির দলিল জেরিনের থেকে কেড়ে নিল। সেটা বাজ করে রুমাল বানিয়ে মুখ মুছতে শুরু করলো আবির। পুলিশ এগিয়ে আসছে দৌড়ে আবিরের দিকে। তখনই সে জেরিনের কোমরে থাকা পিস্তলটা টান দিয়ে নিয়ে ব্যাগ এনে ট্রিগার ধরে পুলিশের দিকে তাক করল। পুলিশদের সামনে মাটিতে পরপর কয়েকটা গুলি চালায় আবির। পুলিশগুলো ভয়ে আর এগিয়ে আসে না। আবির শরীফের কাছে যেয়ে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে শরীফের দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। শরীফ গালি দিতে যাবে তার আগেই আবির কানের নিচে জোরে একটা থাবা বসিয়ে দেয়। শরীফ যেয়ে পিলারের সাথে ধাক্কা লেগে আবার ফিরে আসলো, যেন কোনো তামিল মুভির ফাইট সিন স্লো মোশনে চলছে। জেরিন ওর বাবাকে ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে কিছু পুলিশ আসলো সেখানে। এসেই আবিরকে চারপাশ থেকে ওয়েপন নিয়ে আটকে রাখে। নিশাত রাহুল সাহেবকে বলল, আঙ্কেল তাড়াতাড়ি যান, পুলিশেরা তো আবিরকে ধরে নিয়ে যাবে। রাহুল সাহেব মুচকে হেসে বলল, আরে ধর, রিল্যাক্স করো তো। পুলিশ ওকে থানায় নিয়ে যাবে এখন। এখান থেকে থানা যদি 20 মিনিটের রাস্তা হয় তাহলে যেতে 20 মিনিট। কিছুক্ষণ আবির পুলিশের সাথে কথা বলবে, সেখানে হয়তো সময় লাগবে 10 মিনিট। তারপর ওরাই গাড়িতে করে নিয়ে আসবে বাসায়, ফিরতে 20 মিনিট। মোট 1 ঘন্টার মধ্যেই আবির বাড়িতে চলে আসবে। সো প্রাণাই চিল। নিশাত আবিরের বাবার কথা শুনে বোকা হয়ে গেল। কি সাংঘাতিক পিতারে! ছেলে থানায় যাচ্ছে পুলিশের সাথে, অথচ পিতা হয়ে রাহুল সাহেবের কোনো চিন্তাই নেই, যেন ওরা থানা না, আবিরের শ্বশুর বাড়ি। রাহুল সাহেব মাঠের মধ্যে আসলো। আবিরকে এসে একটা পুলিশ হাতকড়া পরালো, সাথে তানজিম আর অব্রকেও ছাড়েনি। নীরব আর আশরাফ পুলিশকে কিছু বলার জন্য এগিয়ে আসতে চায়, কিন্তু রাহুল সাহেব ওনাদের সামনে এসে থামিয়ে দিল। নীরব সাহেবের দিকে তাকিয়ে রাহুল বলল, ভাই চিন্তা নাই, আপনারা বাড়িতে চলুন। সকাল থেকে কেউ খাননি, খাওয়া দাওয়া করবেন। আবিরকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু আবিরকে পুলিশ? বললাম তো, এসব কিছুই ভাবতে হবে না ওকে নিয়ে। আর তানজিম, অভ্রদের কোথাও ভাবা লাগবে না, পুলিশেরা ওকে বেশি হসপিটালিটি দেবে। কি জানি। চলুন তো আপনারা। রাহুল সাহেব আর নিশাত ওনাদেরকে নিয়ে চলে যায়। আবির নিশাতকে বাইকে চাবি দিল। জেরিনের লোকেরা সবাই গাড়িতে উঠে বসলো। জেরিন দাঁড়িয়ে আছে, আবিরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আবির জেরিনের দিকে তাকিয়ে চোখ মেরে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। জেরিন অবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের এমন আচরণ জেরিনকে নয়, অনেকেই অবাক করে দিয়েছে। কারণ এমন সিচুয়েশনে যে কেউ ভয়ে কান্নাকাটি শুরু করে দিবে। আর আবির সরাসরি জেরিনকে কিস ছুড়ে দেয়। আবিরদেরকে নিয়ে পুলিশ গাড়িতে উঠল। আবির গাড়িতে উঠে জেরিনের দিকে তাকিয়ে বলল, বাই জানু। অপরের হাত থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আবিরের কাণ্ড দেখে সে না হেসে পারল না। হাসতে হাসতে বলল, ভাই থাম, অনেক হয়েছে। পুলিশদের সামনে মেয়েটাকে টিস করিস না। তুই পারিসও বটে। দেখ তো, জেরিনকে আমার সাথে তোদের ভাবি হিসাবে মানায় নাকি? ওই জানু, ফিরে এসে তোমাকে নিয়ে সোজা কাজী অফিসে যাব। বউ সেজে রেডি থাকিও। বাই জানু। একটা পুলিশ আবিরকে ধমক দেয়। জেরিন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি চলতে থাকে। পুলিশদের গাড়িতে ভ্যানে 3 জন অপরাধী যাচ্ছে। মেইন রাস্তায় উঠেই আবির রীতিকে দেখতে পাই, আর অব্র দেখে অরিকে। অরি অব্রের দিকে চিন্তাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর রিধি তাকিয়ে আছে আবিরের দিকে ভয়ের দৃষ্টিতে। রিধি ভাবছে, আবিরের কিছু হবে না তো? কি করবো আমরা? সোহেল আহমেদ প্রভাবশালী একজন, পুলিশেরাও তার কথা মতো চলে। এবার অনেক কিছু খারাপ হতে যাচ্ছে। রিধি আবিরদের গাড়ি যতদূর দেখা যাচ্ছে ততদূর দৃষ্টি মেলে কথাগুলো ভাবছিল। গ্রামের সব লোক যে যার মতো বাড়িতে চলে যায়। নীরব সাহেব বাড়ির মধ্যে চেয়ারে যেয়ে বসলেন। পাশে আশরাফ সাহেব আর রাহুল সাহেবও আছে। সবাই রাহুল সাহেবের দিকে তাকিয়ে আছে। রাহুল সাহেব বেশ ভাবসাব নিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। আবির শপিংয়ে গিয়েছে, শপিং শেষ করে ফিরে আসবে।
খালু মানে আঙ্কেল। আপনি এখন এভাবে বসে আছেন কেন? আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, কাউকে কিছু করতে দিচ্ছেন না, আপনি আরামসে ফেসবুকিং করছেন, কি ব্যাপার? আরে তোমরা আসো ফেসবুকে, গ্রুপ খুলে গ্রুপ চ্যাটিং করি। আমি এখনই বড় খালামণিকে ফোন দিচ্ছি, তিনি কিছু করবে। আপনি পাগল হয়ে গেছেন। দাও ফোন, স্পিকার দিবা, সবাই শুনুক সে কি বলছে। ওকে। তিশা আবিরের মা নীলিমা বেগমকে কল দিল। প্রথম রিং বাজার পর রিসিভ করলেন তিনি। তিশা উত্তেজিত হয়ে বলা শুরু করল, খালামণি, আবির। আবির? কি হয়েছে আবিরের, বলো। আবির আর নেই আমাদের কাছে। কি যাতা বলো, কি হয়েছে? কই আমার আবির? আবিরকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। ভালো তো, অপেক্ষা করো, কিছু সময় পর পুলিশ এসে নামিয়ে দিয়ে যাবে। আপনিও এমন বলছেন আর হাসি পাচ্ছে আপনার? এদিকে সবাই টেনশনে শেষ হয়ে যাচ্ছে, খালি আপনার হাবি বসে বসে ফেসবুকিং করছে। তোমরা তাহলে ইউটিউবিং করো। আর কি হয়েছে, এত চিন্তার কিচ্ছু নেই। আবির যেখানে থাকে সেখানে সে ছাড়া বাকি সবাই হ্যাপি থাকবে, কোনো প্রবলেম হবে না। বড় মামাকে এখানকার লোকজন মারছিল, আবির এসে। আমার ভাই ঠিক আছে তো? কেমন আছে ও? কিছু হয়নি তো? নীলিমা বেগমের এতগুলো প্রশ্ন শুনে সবাই অবাক হয়, কারণ যে বোন তার ভাইয়ের উপর অভিমান করে আসে না এখানে, সেই বোন তার ছেলে থেকেও ভাইয়ের চিন্তায় উদ্বিগ্ন হয়ে গেছে। নীরব সাহেব আরও বেশি অবাক হয়েছে, কিন্তু কিছুই বলছে না তিনি। সব ঠিক আছে, শুধু আবির আর তার বন্ধুদের থানায় পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা, আবিরকে নিয়ে ভাবতে হবে না। প্রতিটা মানুষ নিজ এলাকায় বাপ হয়, আর আবির ওই এলাকার বাপেরও বাপ না। মানে আবিরের ডায়লগ দিলাম আর কি, চিল করো। নীলিমা বেগম ফোন কেটে দিলেন। সবাই অবাক হচ্ছে, কারণ রাহুল আর নীলিমার ছেলের কোনো চিন্তাই এরা করছে না। বাকি সবাই চিন্তায় শেষ যেন। রীতি এসে রিয়ার পাশে দাঁড়ালো, আস্তে করে জিজ্ঞেস করলো, রিয়া, তোমার কি তোমার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে না? চিন্তা? তাও আবার ওই বাদর আবিরের জন্য? হ্যাঁ, চিন্তা হয় যখন ও খুব অসুস্থ থাকে। আম্মু আম্মু করে ডাকে, কিন্তু আম্মু বিজনেস সামলাই, অফিসে থাকে, দেখাশোনা আমি করি, তখন ওর জন্য অনেক চিন্তা হয়। কিন্তু এসব পুলিশ বা সরকারি কাজের কিসের চিন্তা? আব্বু আম্মু বলেছে তো, প্যারা নাই, চিল। আবিরকে থানার সামনে আনা হলো, হিজলপুর পুলিশ থানা দপ্তর। আবিরদেরকে গাড়ি থেকে নামানো হলো। আবির নেমেই বলল, হাত থেকে হাত করাটা খুলুন, আমি পালাচ্ছি না, পালালে শ্যুট করে দিয়েন। আবিরের কথা শুনে অফিসার হাত করা খুলে দিল। আবির সামনে হাঁটছে, পিছনে তানজিম আর অব্র। অব্রের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এখন, স্বাভাবিকই আছে সব। আবির থানায় প্রবেশ করলো। চারপাশে তাকাতেই হঠাৎ করে একদিকে চোখ আটকে যায় আবিরের। থানার বড় অফিসার হলো প্রিয়া রহমান। মাথার চুলগুলো স্টাইলিশ করে বাঁধা, টাইট ইউনিফর্ম পরা, কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট অফিসার ফরাদ সাহেবকে জিজ্ঞেস করলো, কারা এরা? নতুন চান্দু নাকি? নেশাজাত দ্রব্য সহ কি ধরা পড়েছে? না ম্যাম, ও হলো আবির। সোহেল আমাদের লোকদের উপর অ্যাটাক করেছে, তাই তুলে এনেছি, লকআপে পুরে দিই। আবির প্রিয়ার দিকে তাকিয়ে আছে, চুলগুলো হালকা লাল কালার করা। ডান পাশের চোখ বরাবর কিছুটা চুল মুখের সোজা নিচে নেমে এসেছে, সেগুলোর জন্য প্রিয়াকে আরও বেশি মিষ্টি লাগছে। আবির প্রিয়া থেকে চোখ সরাচ্ছে না। ফরাদ আবিরের সামনে এসে দাঁড়ায়, হাত ধরে টেনে নেবে তার আগে আবির বলল, সামনে থেকে সর, পরীকে দেখছি, চোখ সরালেই সে উড়ে যাবে, ডোন্ট ডিস্টার্ব মি। প্রিয়া চোখ বড় বড় করে তাকায় আবিরের দিকে। আবির কোনো দিকে না তাকিয়ে প্রিয়ার দিকেই তাকিয়ে আছে।
প্রিয়া সহ সব পুলিশ বেশ থতমত খেয়ে গেল আবিরের কথাগুলো শুনে। আবির ফরহাদকে হাত দিয়ে সরালো, প্রিয়ার দিকে এগিয়ে যেয়ে দাঁড়াই। আবিরকে দেখে প্রিয়া কিছুটা ভড়কে গেল, কিন্তু সাহস রেখে বলল, কি বললে তুমি আমার দিকে তাকিয়ে? সরি বলো, না হলে এটার জন্য তোমাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। ফরহাদ এসে আবিরের পিছন থেকে লাঠি দিয়ে মারতে চাই, কিন্তু আবির সেটা ধরে ফেলে। প্রিয়ার দিক থেকে তখনও চোখ সরালো না আবির। কয়েকটা পুলিশ এগিয়ে আসতে থাকে। সে সময় থানার মধ্যে জেলা প্রশাসক, মেয়র সবাই প্রবেশ করলো। সাথে সাথেই সব পুলিশগুলো স্যালুট করা শুরু করে দেয়। প্রিয়া আবিরের সামনে থেকে সরে পিছনে এসে দাঁড়ালো। প্রিয়া বলল, স্যার আপনারা এখানে? কাকে ধরছো তোমরা? চেনো তাকে? আবির নাম, এমপি স্যারদের লোককে পিটিয়েছে। কে ধরে এনেছে? ফারাদ। তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, তুমি সত্যটা না যাচাই করে ওনাকে ধরে এনেছো। তোমার চাকরি থেকে বের করে দেওয়া হলো। উহু, না, ও চাকরিতে থাকুক। ডিফেন্সে লোক না থাকলে, বল কাটিয়ে গোল না দিতে পারলে কোনো মজাই নেই। ওকে স্যার, চিন্তা নেই, আপনাকে কেউ আটক করবে না, ওরাই বাসায় রেখে আসবে। আচ্ছা, আপনারা এবার যান। ওকে স্যার। ওরা চলে গেল। থানা সূত্র লোক সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। প্রিয়া আরও অবাক হয়। জেলার লোক, মেয়র সবাই এই আবিরকে স্যার বলে। এক কথায় থানা থেকে চলে গেল। কে এই আবির? তবু এই ছেলের সামনে সাহস হারানো যাবে না। আমার দিকে তাকিয়ে কী সব বলেছিল। আবির এগিয়ে যায় প্রিয়ার দিকে। একদম সামনে দাঁড়িয়ে আবির বলল, আমি তো সরি বলতে আসিনি। মানে? দেওয়া নেওয়ার হিসাব করতে এসেছি। দেওয়া নেওয়ার হিসেব মানে? তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন খাঁচার মধ্যে থেকে পাখি উড়ে চলে গিয়েছিল। সেদিন কেবল খাঁচার পাখিটাই উড়ে যায়নি, উড়ে গিয়েছিল আমার মনের পাখিটাও। আর ইউ ফ্লার্টিং মি? খাঁচার পাখি তো ফিরিয়ে আনাই যায়, কিন্তু আমার মনের পাখিটাকে কে ফিরিয়ে দেবে তুমি ছাড়া? এবার আমার মনের পাখিটা ফিরিয়ে দাও। তুমি কি পাগল? কি সব বলছো? মনের পাখি আমি কিভাবে ফিরিয়ে দেব? আবির এক পা দুই পা করে প্রিয়ার খুব কাছে যেয়ে দাঁড়ালো। থানা ভর্তি কতগুলো পুলিশ আবিরের দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। তানজিম আর অব্র যেন আরও বেশি অবাক হয়েছে। তানজিম অব্রের কানে কানে বলল, দোস্ত, আবির একটা জিনিস রে, এতগুলো পুলিশের সামনে থানার অফিসারের মেয়ে পুলিশকেও ছাড় দিছে না, ওর ফ্ল্যাট শুরু করে দিয়েছে। প্রিয়া এবার গেল রে। চুপ থাক, শুধু দেখ কি হচ্ছে। আবির প্রিয়ার দিকে অগ্রসর হয়। ডান গাল সোজা পেয়ে আসা চুলের উপর দিয়ে গালে আলতো করে কিস করলো আবির। থানার পুলিশেরা যেন ফ্রিজ হয়ে গেছে আবিরের এমন সাহস দেখে। প্রিয়া কেমন অন্যরকম গলায় বলল, এটা কি হলো? চোখের দিকে তাকিয়ে তোমার মন অবধি পৌঁছে যেতে পারি আমি। তোমার চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম, তোমার চোখে স্বপ্ন ছিল। যে ছেলে প্রথম দেখায় তোমাকে মুগ্ধ হয়ে কিস করবে, তাকেই তুমি ওই মায়াবী চোখে স্বপ্ন বানিয়ে বসিয়ে রাখবে। এসব কি বলছো? তোমার গর্দান নেওয়া উচিত। যেমন তোমার হরণে দুর্বল, সেখানে শুধু গর্দান কেন, লিভার, কিডনি, লাংস সবটাই দিয়ে দেব। শুধু হাড়টা তোমার জন্য রেখে দেব। বাই প্রিয়া। আবির প্রিয়ার হাত ধরল। পকেট থেকে একটা কার্ড বের করে প্রিয়ার হাতে দিয়ে আবির বেরিয়ে যায়। থানা থেকে বের হওয়ার আগে হাবিলদারের থেকে থানার গাড়ির চাবিটা নিয়ে আসে। আবির প্রিয়ার দিকে তাকিয়ে একটা চোখ টিক দিল, তারপর বেরিয়ে আসে থানা থেকে। প্রিয়া বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। থানার পুলিশগুলো সব প্রিয়াকে গোল করে ধরে। ফরহাদ বলল, ম্যাম, থেকে কিছু বললেন না কেন? প্রিয়া কাজটা ফরহাদের দিকে বাড়িয়ে দেয়। ফরহাদ দেখে আবির হলো বাংলাদেশের প্রধান বিচারপতি। তাড়াতাড়ি ফরহাদ বেরিয়ে আসে বাইরে। আবিরেরা দাঁড়িয়ে আছে। ফরহাদ এসে স্যালুট দিয়ে বলল, কিছু মনে করবেন না,
আমি কি আপনাদের পৌঁছে দিতে পারি? আর সরি স্যার, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। স্যার, আমি এখনই ডক্টর ডেকে আনছি, ওনার হাতের সুস্থতার সব ব্যবস্থা করে দিচ্ছি। গুড। ওরা গাড়ি নিয়ে হসপিটালে আসে। অব্রকে নিয়ে ফরাদ ডক্টরের কাছে যায়। এইদিকে প্রিয়া ওর চেয়ারে বসে আছে। আবিরের কথাগুলো সে শুরু থেকে ভাবছে। আবির ছাড়া ওকে কখনো কেউ এভাবে বলেনি। কেমন যেন প্রিয়ার মনে আবিরের প্রতি মায়া জাগিয়ে দিয়েছে। নীরব সাহেব পায়চারি করছে। অব্র আর তানজিমের বাবা ওনাদের বাড়িতে এসে বসে আছে। রাহুল সাহেব সবাইকে চিন্তা করতে বারণ করেছে, তবুও ছেলেরা না ফেরা অবধি সবাই চিন্তায় ভেঙে পড়ছে। কিছু সময় পর অব্রকে সাথে নিয়ে বের হয় ফরহাদ। ফরহাদ গাড়ি চালাচ্ছে, ওরা তিনজন পিছনে বসে আছে। অব্র আস্তে করে আবিরকে বলল, তুই প্রিয়াকে আগে কোথাও থেকে জানতি? না, আজকেই প্রথম দেখলাম। পুলিশ তো, তাই একটু বেশি ফ্ল্যাট করলাম। পুলিশ তো কি হয়েছে, মেয়ে তো নাকি। আর যেখানে মেয়ে আছে সেখানে আবিরের প্লে বয় গেম তো শুরু হবেই। তুই জিনিয়াস মজনু রে। এখন যদি প্রিয়া তোর কাঁথায় ফেসে প্রেমে পড়ে যায় তাহলে কাট। কারো প্রেমে পড়াটা একান্ত নিজের প্রবলেম, আমার কি আসে যায়। বুঝছি। ওরা বাড়ির দিকে আসতে থাকে। তারপর রাহুল সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই ওনার দিকে তাকায়। উনি বলল, আবিরদের আসার সময় হয়ে গেছে, বিয়ের কাজে লেগে পড়ো সবাই। রাহুল সাহেবকে নীরব মনে মনে গালি দিলেও সেটা প্রকাশ করলো না, কারণ বোনের বর বলে কথা। কিন্তু ঠিক তখনই বাইরের রাস্তায় জোরে হর্ন দিয়ে একটা গাড়ি এসে থামে। রাহুল সাহেব বলল, আবির এসে গেছে, যাও দেখে আসো সবাই। রাহুল সাহেবের কথা শুনে সবাই দৌড়ে বাইরে আসলো। বাইরে এসে দেখে পুলিশের গাড়ি থেকে আবির নামছে। অব্রের হাতে ব্যান্ডেজ, সবাই ঠিক মতো আছে। আবির রীতির দিকে তাকাই। রীতির মুখে খুশির রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তিশার চোখে হালকা পানি। চৈতির মন খারাপ। সুপ্তির মুখে বেশ চিন্তার ছাপ। আবির মনে মনে বলে, বাবা গো, এত ভালোবাসা কই রাখবো আমি। নীরব সাহেব এগিয়ে আসলেন। পিছনে আশরাফ সাহেব আছে। আবির, কেমন আছিস? পুলিশ কিছু করেনি তো? ওরা কিন্তু ভালো না। মামা, আব্বু তোমাদের বলেনি পুলিশ নিজেই এসে আমাকে দিয়ে যাবে? বলেছিল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, কি এমন ম্যাজিক করলা যে পুলিশ এসে রেখে যাচ্ছে? তেমন কিছুই না, আবিরের ম্যাজিক। আর বয়স্কে কখনো সন্দেহ করো না বলেই ফু দিয়েছিলাম, কাজ হয়ে গেছে। বিয়ে বাড়ি সাজানোর কাজ শুরু করে দিন। অব্র, তানজিমের থেকে বাইকটা নিয়ে আয়, এক জায়গায় যাব। কোথায় যাবি এখন? তোমার হাবির শত্রু সোহেল আহমেদের সাথে একটু দাবা খেলতে যাব। যাস না, লোকটা খুব খারাপ। কি যে হবে। কিছুই হবে না, কাল সকালে ছেলে পক্ষরা আসবে, আর 2 দিন পরেই বিয়ে। এখনও শপিং হয়নি, কাজ বাকি আছে, সবাই কাজ শুরু করো। রাহুল সাহেবের কথা শুনে সবাই একটু হাসলো, কারণ সবার আর ওনার কথায় রাগ হচ্ছে না কারো। অব্র বাইক নিয়ে আসলো। আবির পিছনে বসে পড়ল। সবাই নিজেদের মতো কাজ করো, আমি আসছি। অব্র বাইক চালাচ্ছে, আবির পিছনে বসেই রইল। অব্র বলল, আবির, একটা জিনিস খেয়াল করেছিস? আমি যখন আমার বাবার সাথে কথা বলেছিলাম, ওরি আমার দিকে তাকিয়েছিল। আমি তাকাতেই চোখ সরিয়ে নেয়। ওর চোখে পানি দেখেছিলাম। হয়তো আমার আহত হওয়ার ব্যাপারটাও ও কষ্ট পেয়েছে। প্রপোজ করে দে। ভয় করে, যদি না করে দেয়? শোন, এমন কত ছেলে আছে যারা না করে দেওয়ার ভয়ে মনের কথাগুলো ঠিকমতো বলতে পারে না। একসময় দেখা যায় অন্য ছেলে এসে তোমার ভালোবাসার পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে গেছে। কিন্তু ওরই বলেছে ওর রিলেশন করতে চায় না। কত মেয়ে আছে এরকম কথা বলে। মেয়েরা ভালোবাসে ঠিকই, কেউ খুব করে প্রকাশ করে, আবার কেউ ঘুরিয়ে পেঁচিয়ে, আবার কেউ প্রকাশই করে না। জেনে নিতে হয় ব্রো, তুই প্রপোজ কর। আমি দেখছি ওরে রিলেশন করে কি করে না। বিয়ের দিন ওকে জানাবো, যা হয় হোক। সোহেল আহমেদ
বাড়ির সামনে আসছি কি করব? আবির বাইক থেকে নামলো। বাড়িতে এখন জেরিন আছে। সে সিসি ক্যামেরাতে আবিরকে দেখলো। গেটের সিকিউরিটি আবিরকে চেক আউট করে নিল। জেরিন ফোন করে সিকিউরিটিদের। ছেলে দুজনকে ভেতরে পাঠিয়ে দাও। আবির আর অব্র ভিতরে গেল। ড্রয়িং রুমে বসে আছে জেরিন। আশেপাশে অনেক লোকজন। আবির জেরিনকে দেখে বলল, হাই জানু, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই চলে এলাম। জেরিন বসা থেকে উঠে দাঁড়ালো। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এক চোখের পাতা না ফেলে জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন বলল, তুমি আসলে কে? না আছে তাস, না আছে তাক্ত, না আছে রাজ্য, আর না আছে প্রজা, না আছে সৈন্য, আর না আছে মহারানী। তবু আমি রাজা, তোমার মনের রাজা। কবি রাজা? না, প্রেমিক রাজা। বাঘিনীর বাড়িতে প্রেম খুঁজতে এসেছো? বশীভূত ছাই উড়িয়ে মনীষীরা যদি মানিকরতন পেতে পারে, আর বাঘের গুহায় সুন্দরী বাঘিনীর সামনে দাঁড়িয়ে এই মনের মানুষ পাবো না কেন? মুখে তো কথার খই ফুটেছে। শুধু খই ফুটেনি, আয় হায়, সাথে জানটাও বেরিয়ে গেছে। এমন কেন? তোমার ওই শিকারী চোখ, ভালোবাসার বান মারলে কার জান দেহে থাকে। চোখ নামিয়ে কথা বলো, এটা আমার বাড়ি। প্রেমিক রাজাকে কেউ হুকুম করতে পারে না হৃদয় রানী। আর এই জেরিনের চোখের দিকে তাকিয়ে পুরো এলাকার কেউ কথা বলতে পারে না। আবির পারে। এত সাহস কিসের? সাহস তো ছোট থেকেই আছে। শোনো, তুমি না পাগল হয়ে গেছো। কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গিয়েছো মনে হয়। জানি তো, তোমাকে একবার দেখেই পাগল হয়ে গিয়েছি। তোমার চোখ, নাক, ঠোঁট, গলা আর তোমার মাথা তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমার বাবাকে তো চেনো না? উনি যদি জানতে পারে তুমি বাধা দিয়েছো আমাদের, তোমাদের জান নিয়ে ফেরত দিতে দেবে না। তুমি আসো তো আমাকে বাঁচানোর জন্য। মোটেও না। তাই নাকি? তাহলে আমাকে তোমার বাড়িতে দেখার পর থেকে কিছুই বলছো না কেন? আমার দিক থেকে চোখই সরাচ্ছ না কেন? তুমিও তো আমার দিক থেকে চোখ সরাচ্ছ না। আমি যা করব তুমিও কি সেটাই করবে? দেখো আবির, বাবা কখনো বাড়ির মধ্যে ঝামেলা করেনি, আমিও করতে চাই না। এর জন্য তোমাকে কিছুই বলছি না। আমি চাইলে তোমাকে এখানেই মেরে ফেলে রাখতে পারি। তবুও এ চোখ তোমার দিক থেকে সরবে না। শাট আপ, আমি কিন্তু তোমার চোখে আঙুল ঢুকিয়ে দিব। এভাবে বেশিক্ষণ তাকিয়ে থেকো না, সত্যি সত্যি আমার প্রেমে পড়ে যাবে তুমি। বাই জানু। আবির কথাগুলো বলে চলে আসে। জেরিন হা হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অব্রসহ বাড়ির সবাই আবির আর জেরিনের কথাগুলো শুনেছিল। জেরিন শরীফকে ডাক দেয়। বাবা জানার আগে আমার এই ছেলেটার ব্যাপারে সব কিছু জানতে হবে। খোঁজ নাও শেখে এত সাহস কি করে পাচ্ছে। কোনো ছেলে আমার দিকে তাকানোর সাহস শক্তি পায় না, আর সেই ছেলে আমার দিকে তাকিয়ে আমাকে প্রপোজ করে গিয়েছে। আমি ওর সব খবর চাই। জেরিন রাগী গলায় কথাগুলো বলল। আবির বাইরে চলে আসে। অব্র বলল, তুই রিয়েল ফ্লাডম্যান, মেয়ে পড়াতে ওস্তাদ তুই। আবির হেসে হেসে বলে, মেয়েরাই পটে আমার উপর, আমার কোনো দোষ নেই। দুজনে হাসতে হাসতে বাড়ির দিকে আসে। তিশাকে কেমন যেন ভিন্ন রকম মনে হতে থাকে আবিরের কাছে। কারণ এ অবধি যত মেয়ের সাথে আবির রিলেশন করেছে সবার থেকে তিশা যেন বেশি সিরিয়াস। আবির বসে আছে একা, ওর মায়ের কথা ভাবছে। তিশা আসলো আবিরের পাশে। আবির, আমাকে বিয়ে করবে? তিশার কথা শুনে আবির চমকে উঠল। হঠাৎ করে আবিরকে তিশা এমন করে বলবে আবির তা আশা করেনি। আবির হাসি মুখে বলল, তোমার কি মনে হচ্ছে আমি বিয়ে করব না? আমাকে বিয়ে করবে কিনা বলো। করব। আচ্ছা, তাহলে কালকে বিকেলেই আমরা বিয়ে করব, কাউকে না জানিয়ে। দুজনে আগে বিয়ে করে নেব, পরে বাসায় বলবো। আর ইউ জোকিং? বিয়ে নিয়ে কি আমি জোকস বলছি তোমাকে? দেখো তিশা, এসব কথা আমাকে বলবা না। বিয়ে জাস্ট হেট ইট। অ্যাকচুয়ালি বিয়েটা আমার দ্বারা কখনো হবেই না। কেন হবে না? মানুষ ভালোবাসে তো বিয়ে করার জন্যই, তাই না?
বিয়ে মানে কি আর ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা হলো আনন্দ, এনজয়, ব্যাস, আর কিছু না। গেট লস। আবির, তোমাকে আমি ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমরা কালকে বিয়ে করব। ভালোবাসা মাই ফুড, সামনে থেকে যাও। আমি বিয়ে করব না। আর তোমাকে বলেছি আমি ভালোবাসি তোমাকে। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি? না, কিসের ভালোবাসা? তুমি ভালোবাসো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার ভালোবাসাকে সাপোর্ট করেছি, এটা আমার ব্যাপার। তুমি যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, সেটা দিয়ে আমি কি করব? আজব তো। আবির। তিশা আবিরের জামার কলার টেনে ধরল। আবির তিশার দিকে তাকিয়ে আছে। তিশা রাগী গলায় বলল, আমিও দেখব এই তিশাকে ছাড়া আর কাকে তুমি গ্রহণ করো। আমি তোমার না হলে না কারোর আমি হব, আর না তোমাকেও হতে দেব। কথাটা মনে রেখো। তিশা কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আবির তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। হঠাৎ করে তিশার এমন কি হলো আবির তাও বুঝতে পারছে না। তিশা ওর রুমে যেয়ে বসলো। রিয়া আসলো তিশার সামনে। আপু, বলছিলাম না ভাইয়ার থেকে দূরে থাকতে? ও কখনো তোমাকে ভালোবাসেনি। তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরেও ভাইয়াকে পছন্দ করা শুরু করেছিলে। এতদিন বুঝতে দাওনি, গোপনেই রাখতে। এত প্রকাশ করতে গেলে ওর কাছে কেন? এত প্রকাশ করতে গেলে কেন ওর কাছে? ও কেবল ভালোবাসা নিয়ে খেলা করতে জানে, কখনো ভালোবাসে না কাউকে। তোর ভাইয়াকে বোঝাবে তিশা কষ্ট পেলে কি কি করতে পারে। তুমি কি ওর ক্ষতি করবা নাকি? না, যে ভালোবাসে যাকে তার ক্ষতি করা যায় না। তবে ওকে বোঝাবে ভালোবাসা নিয়ে খেললে কি হয়। তোর বান্ধবী মিথির নাম্বার দে। ওর ফোনে যতগুলো মেয়ের নাম্বার আছে সবগুলো এনে দে আমার কাছে। চৈতি আর সুপ্তিকে আমি ডাকছি, দেখি এবার ওর প্লে বয়গিরি কই দেখাতে পারে। ওকে। রিয়া তিশার রুম থেকে চলে গেল। তিশা কাঁদতে থাকে। আবিরকে সে প্রথম সেদিন আবিরদের বাড়িতে দেখেছিল। সেদিন থেকে আবিরকে পছন্দ করা শুরু করে তিশা। কিন্তু তিশা বুঝতেই পারেনি আবির এরকম একজন প্লে বয়। সে কেবল মেয়েদের মন নিয়েই খেলেছে, আরও খেলবে, যা হতে দিবে না তিশা। বিছানা থেকে উঠে দাঁড়ালো তিশা। টেবিলের ড্রয়ার খুলে দেখলো সেখানে ব্লেড রাখা। ঘড়ির দিকে তাকাই তিশা। 12টার বেশি বেজে গেছে। এখন আর কেউ ওর রুমে আসবে না। তিশা দরজা না আটকে আধা খোলা করে রাখলো। এরপর তিশা চোখ বন্ধ করে ব্লেড দিয়ে হাতে জোরে জোরে টানতে শুরু করলো। তিশা চোখ খোলে। বাম হাতের অনেকটাই কেটেছে। রক্তগুলো নিচে ফ্লোরে টপ টপ করে পড়ছে। তিশার মাথাটা কেমন যেন ভন ভন করছে। সে আরও একটা ব্লেড বাম হাতে নেয়। পুরো শরীর ওর কাঁপছে। বাম হাতে ব্লেড নিয়ে ডান হাতের উপর টানা শুরু করে। এরপর 5টা দাগ টানার পরেই তিশা দাঁড়িয়ে থাকতে পারল না। তিশার চোখ যেন অন্ধকার হতে শুরু করেছে। সারা শরীর কাঁপছে। অনেক রক্ত নিচে পড়া শুরু করেছে। তিশা কোনো রকমের টেবিলের উপর থেকে একটা সাদা কাগজ নিল। সেখানে রক্ত দিয়ে বড় বড় করে আবির নাম লিখল। তিশার আর কিছু মনে নেই। ধপ করে বিছানার উপর যেয়ে পড়ল ও। আশরাফ সাহেব ছাদে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশে নীলিমা বেগম চুপ করে আছে। আকাশে আজ বেশ বড় একটা চাঁদ উঠেছে। আশরাফ সাহেব ওই চাঁদের দিকে তাকিয়ে নীলিমাকে বলল,